জানি না আমার জীবন থেকে কবে এই অন্ধকার কাটবে, কবে আমার স্বপ্নগুলো সত্যি হবে। মিস্টার করিমের মেয়ে নীলা বাড়ির দোতলা জানালা থেকে রাহুলের দিকে তাকিয়ে আছে। সেই ছোটবেলা থেকে সে রাহুলকে নীরবে পছন্দ করে। রাহুলের সহজ সরল জীবন, বইয়ের প্রতি তার টান, আর তার চোখে স্বপ্নের ঝলকানি সবকিছু নীলাকে মুগ্ধ করে। রাহুল নীলাদের বাড়িতে কাজ করে, এখানে কাজ করে সে তার পড়াশোনার খরচ বের করে। তাই নীলা সরাসরি তার সাথে কথা বলতে পারে না, কিন্তু তার মন সব সময় রাহুলের জন্য এক অদেখা টানে আটকে থাকে। নীলা মনে মনে বলে, ওই ছেলেটা কেন যেন অন্য সবার থেকে আলাদা। ওর চোখে কেমন একটা জেদ আর নীরবতা যা আমাকে বড্ড টানে। আমি তাকে খুব পছন্দ করি সেই ছোটবেলা থেকে। তখন তার সাথে কত খেলাধুলা করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, কিন্তু ভালো করে কথা বলতে পারি না। বাবা যে রাগী মানুষ, একটা কাজের ছেলের সাথে কথা বললে বাবা মনে হয় আরও বেশি রেগে যাবে। ছেলেটা তো অনেক মেধাবী, শুনেছিলাম তার স্বপ্ন নাকি একজন সায়েন্টিস্ট হওয়া। সত্যি ইন্টারেস্ট একটা স্বপ্ন। আচ্ছা, তার সাথে সরাসরি কথা বলাটা কি ঠিক হবে, নাকি বলে দিব যে আমি তাকে পছন্দ করি? পরে যদি আবার এই কথা বাবার কানে যায় তাহলে তো আরও বড় সমস্যা হয়ে যাবে। না থাক, একটু অপেক্ষা করি, দেখি কি হয়। নীলা প্রায়ই জানালার ফাঁক দিয়ে রাহুলকে এভাবে দেখত। সে রাহুলের দুঃখ, তার সংগ্রাম অনুভব করতে পারত, কিন্তু প্রকাশ করার মতো সাহস তার ছিল না। পরের দিন সকাল 10টা, সকালের সূর্য সবেমাত্র পূর্ব আকাশে উঠেছে। মিস্টার করিমের অন্দরমহল থেকে হঠাৎ এক চিৎকার ভেসে আসে। আমার ঘড়ি, আমার 50 লাখ টাকার ঘড়িটা নেই। কে নিল এটা? কে চুরি করলো? পরিবারের সবাই ছুটে আসে। করিমের মুখ রাগে লাল। তার ঐতিহ্যবাহী অত্যন্ত মূল্যবান ঘড়িটি সিন্দুক থেকে উধাও। ঘড়িটি পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া, যা তাদের বংশের আভিজাত্যের প্রতীক। করিমের বাড়ির পরিবেশ মুহূর্তেই পাল্টে যায়। আনন্দের বদলে সেখানে নেমে আসে এক ভয়াবহ আতঙ্ক আর অবিশ্বাস। পুলিশকে খবর দাও, এক্ষুনি পুলিশকে ডাকো। আমার ঘড়ি চুরি হয়েছে, এটা ছোটখাটো ব্যাপার নয়। বেলা 12টা হতে হতে পুলিশ চলে আসে। সাব ইন্সপেক্টর হাসান সাহেব গম্ভীর মুখে তদন্ত শুরু করেন। তিনি বাড়ির সবার সাথে কথা বলেন, বিশেষ করে কর্মচারীদের সাথে। হাসান সাহেব একজন অভিজ্ঞ পুলিশ অফিসার, কিন্তু এই মুহূর্তে তার সামনে কোনো স্পষ্ট প্রমাণ নেই। তিনি সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকান। বাড়িতে কারা কারা নিয়মিত আসেন, আর এই মূল্যবান জিনিসগুলো কার কার নজরে থাকে? মিস্টার করিম এক এক করে সবার নাম বলেন। এখানে রাহুল নামে একটা ছেলে কাজ করে, সে গৃহশিক্ষক। সেও নিয়মিত আসে, তাকেও জিজ্ঞেস করতে পারেন। মিস্টার করিমের বদমেজাজি ও অহংকারী ছেলে রিফাত, যে রাহুলের মেধা এবং নীলা রাহুলের প্রতি নীরব আকর্ষণে সবসময় ঈর্ষান্বিত ছিল, সে এই সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে জানে ঘড়িটা সে চুরি করেনি, কিন্তু রাহুলকে ফাঁসাতে পারলে এক ঢিলে দুই পাখি মারা যাবে। রিফাতের মনে এক শয়তানি বুদ্ধি খেলে যায়। তার উদ্দেশ্য শুধু রাহুলকে সরানো নয়, বরং তাকে একেবারে শেষ করে দেওয়া। রাহুল, এইবার তুই বুঝবি আমার নামে বাবার কাছে নালিশ করার মজা। তোকে যদি এই বাড়ি থেকে বের করতে না পারি, আমার নামও রিফাত না। রিফাত ধীরে ধীরে তার বাবার আলমারির কাছে যায়, যেখানে ঘড়ির বক্সটি ছিল। সে আলমারি ড্রয়ার থেকে ঘড়ির খালি বক্সটার ভাঙা টুকরো নেয়। তারপর সাবধানে রাহুলের পুরনো একটা শার্ট খুঁজে বের করে, যেটা রাহুল তার লন্ড্রির জন্য রেখে গিয়েছিল। শার্টটা তার ঘরেই ছিল। রিফাত শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, এবার বুঝবি রাহুল, আমার সামনে তুই কত তুচ্ছ। নীলাও তোর দিকে আর ঘুরে তাকাবে না। সে শার্টের পকেটে ঘড়ির ভাঙা বক্সটার টুকরোটা রেখে দেয়। এরপর সে পুলিশ অফিসার হাসান সাহেবের কাছে যায়, মুখে চিন্তার ভান করে। স্যার, আমি একটা কথা বলবো। রাহুল ভাইয়া, মানে ওর ইদানিং টাকার অভাব, আর ওর রুমের ভেতর আমি একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। কি দেখেছিলে? স্পষ্ট করে বলো। ওর পুরনো একটা শার্ট, যেটা নাকি ও খুব পছন্দ করে, তার পকেটে কি যেন একটা ছিল। আমি ততটা খেয়াল করিনি, কিন্তু মনে হলো কিছু একটা চকচক করছিল। রাহুলের রুমে তল্লাশি করো। পুলিশ রাহুলের ছোট ঘরে তল্লাশি চালায়। রাহুলের জীর্ণ বইপত্র আর কাপড় চোপড়ের স্তূপ থেকে তারা সেই শার্টটি খুঁজে পায়। শার্টের পকেট থেকে ঘড়ির ভাঙা বক্সের টুকরোটা বেরিয়ে আসে।
পুলিশের চোখে সন্দেহ আরো গাঢ় হয়। বিকাল 5টা। করিমের বাড়ির উঠান জনসমুদ্রে। পুলিশ যখন রাহুলের রুম থেকে প্রমাণ নিয়ে আসে, ততক্ষণে করিমের বাড়ির উঠানে গ্রামের শত শত মানুষ জড়ো হয়েছে। সবার চোখে কৌতূহল, কিছু মানুষের চোখে ঘৃণা। রাহুলকে টেনে হিঁচড়ে উঠানে আনা হয়। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটোতে অবিশ্বাস। সে বারবার বলছে, আমি করিনি, আমি নির্দোষ। গ্রামের মানুষের ফিসফিস শব্দগুলো রাহুলের কানে যেন শত শত তীরের ফলার মতো বিঁধছিল। তার মাথাটা চক্কর দিচ্ছিল, মনে হচ্ছিল যেন মাটি দ্বিধা হয়ে যাক। মিস্টার করিম রাগে উন্মত্ত হয়ে আঙ্গুল উঁচিয়ে বলেন, চোর, তুই একটা চোর। আমার বাড়িতে খেয়ে আমার টাকায় পড়ে আমার ঘড়ি চুরি করেছিস। তোর মতো নিমখারাম আর দেখিনি আমি। তোর জন্য এই সমাজে কোনো জায়গা নেই। রাহুল নির্বাক হয়ে করিমের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল নেই, কেবল এক রাশ বিস্ময় আর অসহায়ত্ব। রাহুল চিৎকার করে বলে, আমি করিনি স্যার। আমি কেন করব? আমি নির্দোষ। এটা মিথ্যা অপবাদ। রিফাত উপহাসের হাসি হেসে বলে, নির্দোষ? হ্যাঁ রে, তোর পকেটে ঘড়ির বাক্সের টুকরোটা কি করে এলো? ভূত এসে রেখে গেছে? ভিড়ের মধ্যে কিছু মানুষ রাহুলের দিকে তেড়ে আসে। কেউ কেউ তাকে ধাক্কা দেয়, কেউ নোংরা কথা বলে। এক গ্রামবাসী বলেন, চোরকে মারো, ওর শাস্তি হওয়া উচিত। রাহুল যে অনেক মেধাবী ও শান্তশিষ্ট এটা গ্রামের সবাই জানতো। আরেকজন বলে, দেখেছো কেমন সাধু সেজে থাকতো, আসলে ভিতরে ভিতরে সে একটা চোর। রাহুলকে যখন ভিড়ের মধ্যে থেকে সবাই মারধর করতে চাইছিল, তখন পুলিশরা আটকে দেয়। তখন তার মনে হচ্ছিল এই পৃথিবীর প্রতিটি মানুষ যেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নীলা ভিড়ের একপাশে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। সে বাবাকে থামাতে চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে শক্ত করে ধরে রাখে। নীলা কান্নাজড়িত কণ্ঠে বলে, বাবা, বাবা, ওকে ছেড়ে দাও। ও এমন কাজ করতে পারে না। ও খুব ভালো ছেলে, ও নির্দোষ। মিস্টার করিম নীলাকে ধমক দেয়, চুপ কর নীলা। এই চোরটার জন্য তোর দরদ উতলে উঠছে কেন? ওটা ওর প্রাপ্য শাস্তি। পুলিশ রাহুলকে পুলিশের গাড়িতে ওঠানোর জন্য টেনে নিয়ে যায়। শার্ট ছেঁড়া। গাড়িতে ওঠার আগে রাহুল শেষবারের মতো নীলার দিকে তাকায়। নীলার চোখেও তখন অসহায়ত্ব আর যন্ত্রণা। রাহুল মনে মনে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে, ফিসফিস করে নিজের মনে বলে, আজ যারা আমাকে চোর বলল, যারা আমাকে অপমান করলো, একদিন আমি তাদের সবাইকে দেখাবো আমি কে। এই অপমানের শোধ আমি নেবই। প্রতিটি কথার হিসাব আমি নেব। পুলিশের গাড়ি সাইরেনের শব্দে গ্রামটা ভারী হয়ে ওঠে। রাহুল চলে যায়, পেছনে ফেলে যায় এক রাশ অপবাদ আর কিছু মানুষের নিষ্ঠুর হাসি। রাত 8টা। রাহুলকে থানা হাজতে রাখা হয়েছে। ভেতরের নোংরা পরিবেশে সে নিজেকে আরো বেশি একা অনুভব করে। দেওয়ালের দিকে তাকিয়ে সে তার ছোটবেলার কথা ভাবে। তার মায়ের মুখের কথা মনে পড়ে। তার মা বলেছিলেন, কষ্ট হলেও হতে থাকবি বাবা। আর আজ সে চুরির অপবাদ নিয়ে হাজতে। রাহুলের সারা শরীরে তখনও অপমানের জ্বালা। তার শরীর ব্যথা করলেও মনটা তার থেকেও বেশি ক্ষতবিক্ষত। রাহুল নিজেকেই উদ্দেশ্য করে বলে, আমি কেন চোর হলাম? কি করেছি আমি? আমার তো কোনো দোষ ছিল না। 1 সপ্তাহ পর অপ্রত্যাশিতভাবে সে জামিন পায়। গ্রামের একজন বৃদ্ধ আইনজীবী, যিনি রাহুলের সততায় বিশ্বাস করতেন, তিনি গোপনে তার জামিনের ব্যবস্থা করেন। আইনজীবী বলেন, বাবা, আমি জানি তুই নির্দোষ, কিন্তু এই গ্রামে তোমার আর থাকা ঠিক হবে না। এখানকার মানুষ তোমাকে আর মেনে নেবে না। আমিও থাকতে চাই না স্যার। আমি এসব অপমান নিয়ে বাঁচতে পারবো না। কিন্তু স্যার আমাকে যে জামিন করিয়েছে, কোনো এক শুভাকাঙ্ক্ষী তোমার জামিন করিয়েছে। এখন তুমি এখান থেকে চাও তাড়াতাড়ি। পরের দিন সকাল 7টা। রাহুল বাড়ি ফেরে। তার মা বাবা অপমানে ভেঙে পড়েছেন। তাদের চোখে জল, মুখে হতাশার ছাপ। তারা সমাজের সামনে মুখ দেখাতে পারছেন না। রাহুলের বাবা মা তাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। এই অপবাদ তাদের সামাজিক সম্মান সম্পূর্ণ কেড়ে নিয়েছে। রাহুলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওরা আমার ছেলেকে চোর বানিয়ে দিল গো। এখন আমরা কি করে বাঁচবো? রাহুলের বাবা ভারী গলায় বলেন, সব শেষ হয়ে গেল রাহুল। তোর পড়াশোনা, তোর স্বপ্ন, সব এসবের কি হবে? বাবা, তোমাদের কি মনে হয় আমি চুরি করেছি? সেটা আমরাও জানি বাবা, তুই এরকম কাজ করতে পারিস না। তুই আমার ছেলে, তোর শরীরে আমার রক্ত রয়েছে। দিন মজুর হলেও সেখানে হারাম রক্ত নেই।
সেটা আমি জানি বাবা। ছোটবেলা থেকে দেখে আসছি তুমি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে লোকের জমিতে কাজ করে আমাদের খাবারের ব্যবস্থা করেছো, আমার পড়াশোনার খরচ বহন করেছো। আমি কিছু বলিনি বাবা, আর বলতেও পারবো না। কিন্তু রাহুল, এখন কি করবি বাবা? সমাজের চোখেতে তুই এখন একটা চোর। এখন আমি ওটাই করব যেটা অনেক আগেই করা দরকার ছিল। কি করবি? আমি চলে যাচ্ছি বাবা, এই গ্রাম, তোমাদের ভালোবাসা সব ছেড়ে শহরে চলে যাব। এটা শুনে রাহুলের মা চোখ দিয়ে জল পড়তে শুরু করে। না বাবা, তুই কোথাও যাবি না। তুই কিছুদিন বাড়িতে থেকে দেখবি সব ঠিক হয়ে যাবে। কিছুদিন গেলেই সবাই ভুলে যাবে। না মা, আমার চরিত্রে চোরের দাগ পড়েছে, এটা মুছতে হলে আমাকে অন্য কিছু করতে হবে। তোমরা চিন্তা করো না, শুধু দোয়া করো যেন আমি ভালো থাকি। সে জানে এই অপমানের বোঝা নিয়ে এখানে থাকা অসম্ভব। রাহুল তার ব্যাগ গুছিয়ে নেয়, তার পকেটে সামান্য কিছু টাকা, যা দিয়ে শহরের দিকে রওনা দেওয়া ছাড়া আর কোনোই উপায় নেই। গ্রামের মায়া ত্যাগ করে সবকিছু পেছনে ফেলে সে অজানা গন্তব্যের দিকে পা বাড়ায়। রাহুল গ্রামের প্রতিটি পথ, প্রতিটি স্মৃতিকে পেছনে ফেলে যাচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, এক প্রতিশোধের যাত্রাপথ। যাত্রাপথে সে একবারও পেছনে ফিরে তাকায় না। তার মনে শুধু একটাই কথা, প্রতিশোধ। তার চোখে সেই প্রতিজ্ঞার আগুন আরো তীব্র হয়ে ওঠে। সে শহরের দিকে যাত্রা করে, জানে না তার জন্য কি অপেক্ষা করছে, শুধু জানে সে আর সেই দুর্বল রাহুল নেই। সে ফিরবে, তবে অন্য রূপে, এক ভয়ঙ্কর শক্তি হয়ে। সকাল 9টা, শহরের ব্যস্ত ফুটপাত শহরে পৌঁছে রাহুল পুরোপুরি দিশেহারা। বিশাল এই মহানগরীতে সে নিজেকে ক্ষুদ্র আর একা মনে করে। তার পকেটে থাকা সামান্য টাকা ফুরিয়ে আসছে দ্রুত। বেঁচে থাকার তাগিদে সে যে কোনো কাজ করতে প্রস্তুত। সকালে সে এক নির্মাণাধীন ভবনে দিনমজুরের কাজ খুঁজতে যায়। ঠিকাদার বলে, কি রে ছোকরা, এত রোগা শরীর নিয়ে কাজ করবি কিভাবে? ইট বালি টানতে পারবি তো? জি পারবো, আমি খুব পরিশ্রমী, আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, কাজ করলে পারিশ্রমিক পাবি, না হলে 1 পয়সাও নয়। আমি পারবো, এর আগেও আমি গ্রামে কৃষি জমিতে কাজ করেছি। পারলে তো ভালোই। রাহুল সারাদিন পরিশ্রম করে, তার হাতে ফোসকা পড়ে যায়, শরীর ভেঙে আসে ক্লান্তিতে। সন্ধ্যে 7টা, একটি ব্যস্ত রেস্টুরেন্টের কিচেন। দিনের শেষে মজুরি পায় সামান্যই, যা দিয়ে দুবেলা খাবারও জোটে না। পেটের তাগিদে সে রাতে একটি ছোট রেস্টুরেন্টে হোটেল বয়ের কাজ নেয়। সেখানেও তাকে নানা অপমান সহ্য করতে হয়। ম্যানেজার চিৎকার করে বলে, এই যে রাহুল, কি করছিস? এত আস্তে কাজ করছিস কেন? তোর মতো অকর্মঠ ছেলে আমি দেখিনি। জলদি টেবিলগুলো পরিষ্কার কর। রাহুল নিচু মাথায় সব কথা শোনে। তার চোখে তখনও সেই পুরনো অপমানের স্মৃতি জ্বলজ্বল করে। পেটে খিদে, মনে যন্ত্রণা। একসময় যে স্বপ্ন দেখত বিজ্ঞানী হওয়ার, সে এখন এটো বাসন মাজে। তার ভেতরে নরম মানুষটা ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। পাশের টেবিলে বসে থাকা এক ধনী যুবক হাসতে হাসতে তার এক বন্ধুর দিকে তাকিয়ে বলে, দেখছিস, এই ছেলেগুলো সারা জীবন এভাবেই থাকবে। এখন এর জুতো পরিষ্কার করা ছাড়া এদের আর কোনো উপায় নেই। কথাটা রাহুলের কানে আসে। তার মুষ্টিবদ্ধ হাত কাঁপতে থাকে। এই শহরেও যেন তাকে অপমান আর তুচ্ছতা ছিল, পিছু ছাড়ছে না। রাহুল ভাবে, এই প্রতিটি অপমান, প্রতিটি কটু কথা আমার মনে লোহার মতো গেঁথে যাচ্ছে। একদিন আমি এর প্রতিশোধ নেবই, শুধু সময় আসার অপেক্ষা। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে কাটে তার। সে শহরে এক নোংরা ঘিঞ্জি গলিতে একটা ছোট্ট রুম ভাড়া নেয়। রাতের বেলা রুমে শুয়ে সে সিলিং এর দিকে তাকিয়ে থাকে। তার চোখে ঘুম আসে না, কেবল অতীতের অপমান আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে তাড়া করে বেড়ায়। আর কতদিন এভাবে বাঁচবো? এই শহরের প্রতিটি মানুষ আমাকে যেন আরও ছোট করে দিচ্ছে। কিন্তু যাই হয়ে যাক, একদিন আমি প্রমাণ করব আমি কে। এই অপমানের হিসাব আমাকে মেটাতেই হবে। রাত 11টা, অন্ধকার গলিপথ, শহরের প্রান্ত। কয়েক সপ্তাহ পর এক রাতে কাজ শেষে বাসায় ফিরছিল রাহুল। শহরের এক নির্জন গলিপথে হঠাৎ সে কিছু গ্যাংস্টারের মধ্যে ভয়ানক মারামারি দেখতে পায়। তারা ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। রাহুল ভয়ে রাস্তার পাশে লুকিয়ে পড়ে। মারামারির এক পর্যায়ে রাহুল ভুল করে একটা লোহার টুকরোতে পা দিয়ে দেয়, যা থেকে শব্দ হয়। গ্যাংস্টাররা শব্দ শুনে তার দিকে তাকায়। কে রে ওখানে? জলদি বের হ। রাহুল পালাতে চেষ্টা করে, কিন্তু দ্রুতই সে গ্যাংয়ের হাতে ধরা পড়ে। একজন গ্যাংস্টার রাহুলের গলা চেপে ধরে। রাহুল ভয়ে কাঁপে, কিন্তু তার চোখে তখনও এক অদম্য জেদ আর
বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। না, আমি কিছু দেখিনি। আমি শুধু বাড়ি ফিরছিলাম। ঠিক তখনই তাদের গ্যাংয়ের লিডার ইদ্রিস নামে একজন প্রাক্তন মাফিয়া কিং সেখানে আসে। তার বয়স প্রায় 40-এর কোঠায়, মুখে কঠিন ভাব, কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। সে রাহুলের দিকে এক পলক তাকায়। রাহুলের চোখে প্রতিশোধের তীব্র আগুন আর অদম্য জেদ দেখে ইদ্রিস মুগ্ধ হয়। ইদ্রিসের চোখে রাহুলের জন্য তার নিজের অতীতের ছায়া ভেসে ওঠে। সেও একসময় রাহুলের মতোই ছিল, একা, অসহায়, আর প্রতিশোধের আগুনে জ্বলছিল। ছাড় ওকে, ছেলেটাকে আমার কাছে নিয়ে আয়। গ্যাংস্টাররা রাহুলকে ইদ্রিসের সামনে নিয়ে আসে। ইদ্রিস রাহুলের চেহারা গভীরভাবে পর্যবেক্ষণ করে। কি নাম তোর? রাহুল ভয়ে ভয়ে বলে, রাহুল রাজ। কোথা থেকে এসেছিস? কি করিস? রাহুল সংক্ষেপে তার অতীত, চুরির অপবাদ আর গ্রাম ছেড়ে আসার কথা বলে। তার কণ্ঠস্বরে স্পষ্ট হয় অসহায়ত্ব। ইদ্রিস কিছুক্ষণ চুপ থেকে বলে, তোর চোখে আমি আগুন দেখেছি রাহুল। এই আগুন দিয়ে তুই প্রতিশোধ নিতে পারবি, কিন্তু তার জন্য সঠিক পথ জানতে হবে। ইদ্রিস নিজে একজন প্রাক্তন মাফিয়া কিং, যদিও সে এখন সরাসরি অপরাধমূলক কাজে জড়িত নয়। তার অতীতের কারণে তার মাফিয়া জগতের সাথে যোগাযোগ আছে। সে রাহুলের মধ্যে নিজেকে খুঁজে পায়। আমার সাথে থাকবি? আমি তোকে পথ দেখাবো, তোকে নতুন জীবন দেব, কিন্তু মনে রাখবি এই পথ সহজ নয়। একবার ঢুকলে ফিরে আসার পথ নেই। রাহুল অবাক হয়ে তাকায়। তার কাছে এই প্রস্তাব যেন অন্ধকারের মাঝে এক আলোর রেখা। তার হারানোর কিছুই নেই, পাওয়ার আছে অনেক কিছু। সে মাথা নেড়ে সম্মতি জানায়। আমি রাজি স্যার, আমি আপনার সাথে থাকবো। কয়েক মাস পর ইদ্রিসের অধীনে রাহুল অন্ধকার জগতের নানা কৌশল শিখতে শুরু করে। ইদ্রিস তাকে শুধুমাত্র লড়াইয়ের কৌশল শেখায় না, বরং তাকে শেখায় কিভাবে টাকা খাটাতে হয়, কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয় এবং কিভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হয়। রাহুলের জন্মগত তীক্ষ্ণ বুদ্ধি এবং কঠিন পরিশ্রম তাকে দ্রুত এই জগতের উপরে উঠতে সাহায্য করে। ইদ্রিস রাহুলকে একটি লাইব্রেরিতে নিয়ে যায়। সেখানে শুধু অর্থনীতি, ইতিহাস এবং কৌশলগত বই রয়েছে। রাহুল, এই জগতের সবকিছু শক্তি দেওয়া হয় না, বুদ্ধি আর জ্ঞান সবচেয়ে বড় শক্তি। এই বইগুলো পড়বি, শিখবি কিভাবে বড় বড় সাম্রাজ্য তৈরি হয় আর কিভাবে সেগুলো ভেঙে পড়ে। রাহুল মন দিয়ে ইদ্রিসের কথা শোনে এবং দিনরাত এক করে পড়াশোনা আর প্রশিক্ষণ নেয়। তার শেখার ক্ষমতা দেখে ইদ্রিস নিজেও মুগ্ধ। সে রাহুলের মধ্যে ভবিষ্যৎ মাফিয়া কিং এর ছায়া দেখতে পায়। ইদ্রিস রাহুলকে তার পুরনো পরিচয় ভুলে যেতে বলে এবং তাকে নতুন একটি নাম দেয়, আর কে। এই নামটি তার অতীতের কোনো চিহ্ন বহন করে না, যা তাকে নতুন করে শুরু করতে সাহায্য করে। আজ থেকে তোর নাম আর রাহুল নয়, তুই আর কে। তোর অতীতকে ভুলে যাবি। তোর একমাত্র লক্ষ্য হবে নিজেকে শক্তিশালী করা, এতটাই শক্তিশালী যে কেউ যেন তোকে কোনোদিন অপমান করার সাহস না পায়। আমি বুঝছি স্যার, আর কে নামেই আমি বাঁচবো। আর কে দ্রুত ইদ্রিসের ডান হাত হয়ে ওঠে। সে ছোট ছোট কাজ থেকে শুরু করে গ্যাংয়ের বড় বড় চুক্তিতে অংশ নেয়। তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং অসম্ভব সাহস তাকে সবার চোখে তুলে ধরে। ইদ্রিসের অন্যান্য অনুসারীরাও তাকে শ্রদ্ধা করতে শুরু করে। সে নতুন করে নিজেকে গড়ে তোলে। তার শরীর আরো সুঠাম হয়, চলাফেরায় আসে আত্মবিশ্বাস। তার পোশাক, তার কথা বলার ধরন, সবকিছুতেই আসে এক আমূল পরিবর্তন। তোর চোখ আর কাজ করার পদ্ধতি থেকে আমার মনে হয় তুই একদিন এই জগতের সবচেয়ে বড় খেলোয়াড় হবি। আর কে ইদ্রিসের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। ইদ্রিসই তাকে নতুন জীবন দিয়েছে, বাঁচার রসদ জুগিয়েছে। ধীরে ধীরে কয়েকটি বছর পার হয়ে যায়। এদিকে করিমের বাড়ি, নীলার ঘর। নীলা রাহুলের কথা ভুলতে পারেনি। কয়েক বছর কেটে গেছে, কিন্তু রাহুলের স্মৃতি তার মনে অমলিন। সে বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে রাহুল নির্দোষ ছিল, কিন্তু মিস্টার করিম তার কথা শুনেননি। নীলা মায়ের কাছে বলে, মা, আমার বিশ্বাস হয় না রাহুল এমন কাজ করতে পারে। ওর মতো শান্ত আর সৎ ছেলে আমি দেখিনি। বাবা কেন ওর কথা শুনলেন না? কি আর করা যাবে মা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তোকে তোর ভবিষ্যতের কথা ভাবতে হবে। কিন্তু নীলা মানসিকভাবে অস্থির। সে বিশ্বাস করে রাহুল একদিন ঠিকই ফিরবে। সে প্রতিদিন অপেক্ষা করে রাহুলের একটা খবরের জন্য। সন্ধ্যা, নীলার বেডরুম। নীলা তার পুরনো ডায়েরিটা বের করে। তার ভেতরে রাহুলের সাথে তোলা কয়েকটি পুরনো ছবি আছে। কলেজের অনুষ্ঠানের ছবি। সেখানে রাহুল আর নীলা পাশাপাশি দাঁড়িয়ে আছে।
ছবিগুলো দেখে তার চোখে জল আসে। নীলার মনে পড়ে কলেজের সেই দিনগুলোর কথা, যখন রাহুল নীরবে তার দিকে তাকিয়ে থাকতো আর নীলাও আর চোখে তাকে দেখত। তাদের মধ্যে যেন এক অদৃশ্য বাঁধন ছিল। নীলা ছবিতে রাহুলের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় আছো রাহুল? কেমন আছো? কি করছো? আমি জানি তুমি নির্দোষ ছিলে। তুমি কেন চলে গেলে? কেউ তোমাকে বিশ্বাস না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। সে রাহুলের সহজ সরল হাসি, তার বইয়ের প্রতি ভালোবাসা আর তার চোখে দেখা স্বপ্নগুলো মনে করার চেষ্টা করে। তার মন এক অজানা আশঙ্কায় ডুবে যায়। জানি না তুমি কেমন আছো, কোথায় আছো। এই শহর কত নিষ্ঠুর রাহুল। তুমি হয়তো অনেক কষ্টে আছো, কিন্তু আমার বিশ্বাস তুমি একদিন ফিরবে, আর তখন সব সত্য প্রকাশ পাবে। প্রতিদিন সে রাহুলের জন্য অপেক্ষা করে। তার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু নীলা রাজি হয় না। তার মনে শুধু রাহুলের স্মৃতি আর এক অদম্য আশা, রাহুল একদিন ফিরবেই। 5 বছর পর রাত 11টা, শহরের উপকণ্ঠ, পরিত্যক্ত ওয়্যার হাউস। এই 5 বছরে সব পাল্টে গেছে। সে গ্রাম্য ছেলে রাহুল এখন আর নেই। এখন সে শহরের আন্ডারওয়ার্ল্ডের অপ্রতিরোধ্য নাম আর কে। তার রাজত্ব এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। সে এখন কেবল অর্থ নয়, প্রভাব আর ক্ষমতার প্রতীক। শহরে উপকণ্ঠে এক পরিত্যক্ত ওয়্যার হাউসে চলছে এক ভয়ঙ্কর ডিল। আর কে এর প্রধান প্রতিদ্বন্দ্বী ড্রাগন নামে পরিচিত একজন কুখ্যাত ডন তার লোকবল নিয়ে এসেছে। ড্রাগন আর কের ক্রমবর্ধমান আধিপত্যে ঈর্ষান্বিত। ড্রাগন তার দলবল নিয়ে আর কের সামনে দাঁড়ায়, তার মুখে তাচ্ছিল্যের হাসি। কিরে আর কে, শুনেছি তুই নাকি এই শহরের নতুন রাজা হতে চাস। জানিস, রাজার সিংহাসনে বসার জন্য শুধু টাকার জোর লাগে না, বুকের পাঠা লাগে। আর কে শান্তভাবে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে কোনো ভয় নেই, কেবল এক ঠান্ডা দৃঢ়তা। আমার বুকের পাটা কেমন সেটা তো তুই গত 5 বছর ধরে দেখেছিস ড্রাগন। তোর সাম্রাজ্য কেন ছোট হয়ে আসছে সেটা একটু ভেবে দেখিস। ড্রাগনের মুখ লাল হয়ে যায়। সে তার এক লোককে ইশারা করে। সঙ্গে সঙ্গে রাহুলের দিকে 3 জন লোক বন্দুক তাক করে। বেশি কথা বলিস না, আমার সাথে টক্কর দিতে আসিস না, তাহলে তোর এই নতুন সাম্রাজ্য চোখের পলকে ভেঙে দিব। যা চাইছি দিয়ে দে। আর কে সামান্য হাসে, তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে ওঠে। আমার কাছ থেকে কিছু নেওয়ার ক্ষমতা তোর নেই ড্রাগন, আর আমি কিছু দিলে সেটা তোর সহ্য করার ক্ষমতা থাকবে না। মুহূর্তের মধ্যে ওয়্যার হাউসের লাইটগুলো নিভে যায়। শুরু হয় এক ভয়ঙ্কর অ্যাকশন। চারদিক থেকে আর কে লোকেরা ড্রাগনের গ্যাংকে ঘিরে ফেলে। অন্ধকারে কেবল বন্দুকের গুলির শব্দ আর মারামারির আওয়াজ শোনা যায়। আর কে নিজে বিদ্যুতের মতো দ্রুত গতিতে ড্রাগনের প্রধান সহকারীর দিকে এগিয়ে যায়। তার প্রতিটি চাল নিখুঁত, প্রতিটি আঘাত মারাত্মক। রাহুল যে শুধু মস্তিষ্ক খাটাতে জানে তা নয়, সে শারীরিক লড়াইও ভয়ঙ্কর। ড্রাগনের লোকগুলো এক এক করে ধরাশায়ী হতে থাকে। ড্রাগন হতবাক হয়ে সবকিছু দেখে, তার চোখে অবিশ্বাস। ড্রাগন চিৎকার করে বলে, এটা কি হচ্ছে? এ কিভাবে সম্ভব? আলো জ্বলে ওঠে। দেখা যায় ড্রাগনের সব লোক মাটিতে পড়ে আছে, কেউ অচেতন, কেউ আহত। আর কে ড্রাগনের দিকে এগিয়ে যায়, তার হাতে একটা চকচকে ছুরি। এবার বুঝলে ড্রাগন, এই শহরে কে রাজা আর কে গোলাম? ড্রাগনের মুখ শুকিয়ে যায়। সে জীবনেও ভাবেনি আর কে এত শক্তিশালী হবে। ড্রাগন কাঁপা কাঁপা গলায় বলে, তুই 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 কি মানুষ নাকি শয়তান? আমি রাহুল, যাকে একদিন তোদের মতো কিছু নর্দমার কীট মানুষ চুর অপবাদ দিয়েছিল আর অপমান করেছিল, মনে রাখিস। আর কে ড্রাগনকে রেহাই দেয়, তবে তার সাম্রাজ্য ছিনিয়ে নেয়। তার আধিপত্য আরও সুদৃঢ় হয়। এই ঘটনা ছড়িয়ে পড়ে শহরে। আর কে সত্যি হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য মাফিয়া কিং। পরের দিন সকাল 10টা। আর কে তার শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং এর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসে আছে। তার সামনে কাচের টেবিলে ছড়ানো কিছু পুরনো খবরের কাগজের কাটিং। প্রতিটি কাটিংয়ে বড় বড় অক্ষরে লেখা, চোর গ্রামের ছেলেকে চুরির দায়ে গ্রেপ্তার। সেখানে মিস্টার করিমের মুখও দেখা যাচ্ছে। আর কে এক টুকরো কাগজ তুলে ধরে। তার চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। সে সেই দিনের অপমান, সেই মারধরের কথা ভুলে যায়নি। প্রতিটি অপমান তার মনে শানিত তীরের মতো বিঁধে আছে। এই কথাগুলো আমি কোনোদিনও বলবো না করিম সাহেব। আপনার অহংকার আর আপনার ছেলের চক্রান্তের জন্য আমাকে যে নরক দেখতে হয়েছে তার মূল্য আপনাকে দিতেই হবে। তার হাতে একটা ট্যাবলেট। সে তাতে দ্রুত কিছু টাইপ করে। স্ক্রিনে ভেসে ওঠে তার গ্রামের নাম, করিম পরিবারের ঠিকানা।
আর তাদের ব্যবসার যাবতীয় তথ্য। সে গত 5 বছর ধরে গোপনে তাদের উপর নজর রাখছে। সে জানে করিমের ব্যবসা এখন লোকসানে চলছে। রিফাত মাদকাসক্ত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। আর কে তার ব্যক্তিগত সহকারীকে ফোনে বলে, অমিত, মিস্টার করিমের নতুন প্রজেক্টের সমস্ত ফাইল আমার টেবিলে চাই। আর রিফাতের বর্তমান কার্যকলাপের উপর আরও কড়া নজর রাখবে। আমি চাই তাদের প্রতিটি পদক্ষেপ যেন আমার জানা থাকে। জি বস, এখনই ব্যবস্থা করছি। আর কে তার বিশাল কাছে জানালা দিয়ে শহরের দিকে তাকায়। এই শহর এখন তার হাতের মুঠোয়, কিন্তু তার মন পড়ে আছে সেই গ্রামে যেখানে তাকে অপমান করা হয়েছিল। আমার প্রতিশোধ ঠান্ডা হবে, আর সেটা হবে খুব ধীরে ধীরে। ওদের প্রতিটা নিঃশ্বাসে যন্ত্রণা থাকবে। সে জানে তার সময় এসেছে। করিম পরিবারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। 1 মাস পর সকাল 9:30 শহরের কর্পোরেট ভবন। মিস্টার করিমের ব্যবসা ক্রমাগত লোকসানে চলছিল। একের পর এক ডিল হাতছাড়া হচ্ছিল। পারিবারিক ব্যবসা বাঁচাতে নীলা নিজে শহরে আসে। সে তার বাবার পুরনো ব্যবসায়িক পরিচিতদের সাথে দেখা করে সাহায্য চাইছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক দৃঢ়তা। নীলা তার পরিবারের পতন ঠেকাতে মরিয়া। সে জানে এই মুহূর্তে তার বাবা আর রিফাত কেউ দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। নীলা একটি নামকরা কর্পোরেট অফিসের রিসেপশনে বসে আছে। এই অফিসটি আরকের একটি সহযোগী প্রতিষ্ঠানের। নীলা তার অফিসের ঠিকানা দেখেও চিনতে পারে না যে এটি আরকের। নীলা রিসেপশনিস্টকে বলে, আমি নীলা। মিস্টার রায়হান সাহেবের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। করিম টেন্ডার্স থেকে এসেছি। একটু অপেক্ষা করুন ম্যাডাম, উনি ব্যস্ত আছে। নীলা অপেক্ষা করতে থাকে। তার চারপাশে বড় বড় কর্পোরেট অফিসাররা ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলেছে। সে ভাবে এই শহরে টিকে থাকা কত কঠিন। বেলা 11টা। মিস্টার রায়হান অবশেষে আসেন। তিনি আরকের একজন বিশ্বস্ত কর্মচারী। আসুন বসুন নীলা ম্যাডাম, আপনাদের সমস্যার কথা আমি শুনেছি। মিস্টার আরকে ব্যক্তিগতভাবে এই কেসটা দেখতে বলেছেন। নীলা অবাক হয়ে বলে, আর কে? কিন্তু উনি কেন আমাদের কেস দেখবেন? আমি তো সরাসরি আপনাদের সাথে ডিল করতে এসেছিলাম। মিস্টার আরকে একজন দূরদর্শী ব্যবসায়ী। তিনি মনে করেন আপনাদের প্রজেক্টে ভালো সম্ভাবনা আছে, তাই তিনি নিজেই আগ্রহী হয়েছেন। নীলার মনে এক অদ্ভুত অনুভূতি হয়। এই আর কে লোকটাকে কেন সে আমাকে সাহায্য করতে চাইছে? সে শুধু তার বাবার ব্যবসা বাঁচানোর চিন্তায় মগ্ন। নীলা মনে মনে ভাবে, যাক, একজন তো সাহায্য করতে চাইছে। ওই লোকসান আর সহ্য করা যাচ্ছিল না। কিন্তু এই আর কে নামের লোকটা এত রহস্যময় কেন? দুপুর 2টা। আরকের ব্যক্তিগত অফিস। রায়হানের সাথে কথা বলার পর নীলাকে আরকের ব্যক্তিগত অফিসে নিয়ে আসা হয়। বিশাল সেই অফিস। একপাশে কাঁচের দেওয়াল, যেখান থেকে পুরো শহর দেখা যায়। অফিসের মাঝখানে একটি বিশাল টেবিল। আরকে পেছন ফিরে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নীলা ঘরে ঢোকে। তার বুক ধুকপুক করছে। এই রহস্যময় মানুষটির সাথে দেখা করার উত্তেজনা তার মধ্যে কাজ করছে। গুড আফটারনুন মিস্টার আর কে, আমি নীলা। রায়হান সাহেব বললেন আপনি আমার সাথে কথা বলতে চান। আরকে ধীরে ধীরে ঘোরে। রাহুল গ্রামে থাকাকালীন ছিল একজন সাধারণ, রোগা এবং কিছুটা অপরিষ্কার চেহারা যুবক। কিন্তু মাফিয়া কিং আরকে হয়ে ওঠার পর তার চেহারা বড় ধরনের পরিবর্তন এসেছে। সে এখন সুঠাম দেহের অধিকারী। দামি পোশাক, চুল ও দাড়ির স্টাইল বদলে ফেলেছে। তার চলাফেরা, কথা বলার ধরন সবকিছুতে এসছে আভিজাত্য, আত্মবিশ্বাস। তাই নীলা তাকে চিনতে পারেনি। আরকে গম্ভীর কণ্ঠে বলে, বসুন মিস নীলা, আপনার কোম্পানির ফাইল আমি দেখেছি। আপনাদের পরিস্থিতি বেশ খারাপ। নীলা চেয়ার টেনে বসে। আরকে নীলার দিকে তাকিয়ে তার মনে পুরনো দিনের স্মৃতি ভেসে ওঠে। সে নীলাকে চিনতে পারে। তার প্রতি পুরনো অনুভূতি জেগে ওঠে, কিন্তু প্রতিশোধের পরিকল্পনা তার মনে শক্ত হয়ে বসে আছে। জি, পরিস্থিতি খুবই খারাপ। আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সামলাতে পারছি না। আরকে ফাইলগুলো নেড়েচেড়ে দেখে। তার আচরণ পুরোপুরি পেশাদার। আমি আপনাদের প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি আছি, তবে কিছু শর্ত আছে। প্রথমত, সমস্ত সিদ্ধান্ত আমার হাতে থাকবে। দ্বিতীয়ত, আপনাদের সমস্ত দেনা আমার প্রতিষ্ঠান শোধ করবে, কিন্তু বিনিময়ে আপনাদের ব্যবসার বড় অংশ আমার নামে হবে। নীলা অবাক হয়ে তাকায়। এটা তো একরকম তাদের ব্যবসা ছিনিয়ে নেওয়ার মতো। কিন্তু এটা তো আমাদের জন্য খুব কঠিন হবে। আমরা তো ভাবুন,
আপনার হাতে দুটো পথ আছে, হয় আমার শর্ত মেনে নিন, নয়তো আপনাদের ব্যবসা সম্পূর্ণ ডুবে যাক। আরকে চোখে চোখ রাখে নীলা। আরকের ব্যক্তিত্বে নীলা এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পায়, যা তাকে বিভ্রান্ত করে। তার মনে হয় এই মানুষটাকে আমি যেন কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। তার চোখে সেই চেনা সরলতা আর সততা দেখে আরকে মনে মনে কিছুটা দ্বিধায় পড়ে। নীলা মনে মনে বলে, এই লোকটার চোখ দুটো কেন এমন চেনা লাগছে? কে আর কে? সে কি আমাকে কোথাও দেখেছে, নাকি এটা শুধু আমার মনের ভুল? আরকে ইচ্ছাকৃতভাবে তার সাথে গম্ভীর ও রুক্ষ আচরণ করে, যাতে নীলার মনে এক রহস্য তৈরি হয় এবং সে কোনোভাবে তাকে রাহুল বলে সন্দেহ না করে। নীলা আর কোনো কথা না বলে মাথা নিচু করে ফাইলগুলো দেখতে থাকে। তার মনে তখনও সেই রহস্যময় ব্যক্তির প্রভাব ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে মিস্টার আরকে, আমি বাসায় গিয়ে এই বিষয়ে চিন্তা করে আপনাকে জানাচ্ছি। ওকে, আপনার যা ভালো মনে হয় সেটা করুন। পরের দিন সকাল 9টা, করিম ট্রেডার্সের অফিসে। মিস্টার করিমের ব্যবসায়িক সাম্রাজ্য এখন ধসে পড়ার মুখে। আর কে সুকৌশলে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে চলেছে। করিম ট্রেডার্সের প্রধান সরবরাহকারী, যারা বছরের পর বছর ধরে তাদের পণ্য সরবরাহ করে আসছিল, হঠাৎ করে চুক্তি বাতিল করে দেয়। মিস্টার করিম অফিসে বসে ফাইল দেখছেন, তার মুখ চিন্তায় কালো। মিস্টার করিম ফোনে কথা বলে। কি বলছেন মিস্টার রফিক? আমাদের চুক্তি বাতিল করেছেন? কিন্তু কেন? আমরা তো আপনাদের নিয়মিত পেমেন্ট দিই। দুঃখিত মিস্টার করিম, আমাদের নতুন নীতি পরিবর্তন হয়েছে। আমরা এখন আপনার সাথে কাজ করতে পারছি না। অন্য একটি বড় কোম্পানি আমাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। ফোন রেখে মিস্টার করিম হতাশ হয়ে চেয়ারে হেলান দেন। তিনি বুঝতে পারেন না কি হচ্ছে। একের পর এক ডিল হাতছাড়া হচ্ছে, ব্যাংক থেকে ঋণ পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে এসব? কারা আমার পেছনে লেগেছে? এত বছর ধরে যে ব্যবসা দাঁড় করিয়েছি, তা কি এভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে? দুপুরবেলা মিস্টার করিম একটি বড় অঙ্কের ঋণের জন্য ব্যাংকে এসেছিলেন, কিন্তু ব্যাংক ম্যানেজার তাকে হতাশ করে বলেন, দুঃখিত মিস্টার করিম, আপনার কোম্পানির বর্তমান আর্থিক ব্যবস্থা খুবই নাজুক। আমরা এই মুহূর্তে আপনাকে কোনো বড় লোন দিতে পারছি না। কিন্তু গত মাসেই তো আমার লোনের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছিল, এখন হঠাৎ কি হলো? আমাদের অভ্যন্তরীণ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, আর আপনার প্রজেক্টেও কিছু সমস্যা দেখা দিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বিনিয়োগ করাটা ঝুঁকিপূর্ণ। মিস্টার করিম ব্যাংক থেকে বের হন। তার মাথা ঘুরছে, তিনি বুঝতে পারছেন না তার সব দরজা কেন বন্ধ হয়ে যাচ্ছে। বিকাল 4টা, আর কে তার অফিসে বসে ল্যাপটপে মিস্টার করিমের কোম্পানির সমস্ত ডেটা পর্যবেক্ষণ করছে। তার মুখে এক শয়তানি হাসি। সে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের সাথে হাত মিলিয়েছে, যারা করিমের ব্যবসার পতনে আগ্রহী। আর কে ফোনে তার এক ব্যবসায়িক অংশীদারকে বলে, হ্যাঁ মিস্টার চৌধুরী, করিমের সর্বশেষ প্রজেক্টটা হাতছাড়া হয়েছে। এখন সে ব্যাংকের ঋণও পাচ্ছে না, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। আপনি যা চান তাই হবে মিস্টার আরকে। করিম তো এখন আপনার হাতের পুতুল। ঠিক তাই, এখন সে আমার পাতা ফাঁদে আটকা পড়েছে। এবার আসল খেলা শুরু হবে। রাত 8টা, নীলা আর রিফাতকে নিয়ে মিস্টার করিম বসে আছেন। তাদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আমার ব্যবসা ডুবতে বসেছে, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আর কেন, কিছুই বুঝতে পারছি না। নীলা বলে, বাবা তুমি শান্ত হও, আমরা একসাথে এর সমাধান করব। আমি চেষ্টা করছি কিছু নতুন কানেক্ট খুঁজতে। রিফাত বিরক্তি নিয়ে বলে, এই বুড়ো বয়সে এসব ব্যবসার ঝামেলা নিয়ে চুপচাপ ঘরে বসে থাকলেই তো পারতে। আমরা তো আর এসব বুঝি না। মিস্টার করিম রাগে ফুঁসতে থাকেন। তার নিজের ছেলেও তাকে বুঝছে না। করিম পরিবার ধীরে ধীরে অর্থনৈতিক সংকটে আরো গভীর তলিয়ে যেতে থাকে। পরের দিন সকাল 10টা, আরকের কর্পোরেট অফিস। পারিবারিক ব্যবসা বাঁচাতে নীলা মরিয়া হয়ে ওঠে। তার শেষ ভরসা আরকে। তার মনে সন্দেহ থাকলেও আরকের সাহায্যের প্রস্তাব তাকে মেনে নিতে বাধ্য করে। আজ তাকে আবার আরকের সাথে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনায় বসতে হবে। নীলা আরকের অফিসে ঢুকে আরকে তার বিশাল চেয়ারে বসে আছে, তার চোখে গভীর দৃষ্টি। মিস নীলা বসুন। আপনার কোম্পানির বর্তমান অবস্থা আমি জানি। আপনারা বড় ক্ষতির মুখে আছেন। জি মিস্টার আরকে, আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আপনার সাহায্য ছাড়া আমাদের ব্যবসা টিকবে না। আমি তো আপনাকে আগেই শর্তগুলো বলেছি। আপনার বাবার ব্যবসার বড় অংশ আমার অধীনে আসবে,
আপনি কি রাজি? নীলার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এটা তার জন্য কতটা কঠিন তা সে বুঝতে পারে। আমাদের আর কোনো উপায় নেই মিস্টার আরকে, আমি রাজি। আরকে এক মুহূর্ত নীরব থাকে, তার মনে প্রতিশোধের তৃপ্তি, কিন্তু নীলার অসহায় মুখ দেখে তার মনে এক অদ্ভুত অনুভূতি হয়। ভালো কথা। এবার শুনুন, আপনার বাবার একটা পুরনো অভ্যাস ছিল। সে যখন খুব চাপে থাকতো তখন একটি বিশেষ ধরনের চকলেট খেত, যা নাকি তার মন শান্ত করত। মনে আছে আপনার? নীলা অবাক হয়ে আরকের দিকে তাকায়। এই কথাটা শুধু তার ফ্যামিলি আর রাহুলই জানতো। তার মনে এক অদ্ভুত দেজাভু তৈরি হয়। নীলা মনে মনে, এই লোকটা আমার বাবার, এই ব্যক্তিগত অভ্যাসটা জানলো কিভাবে? এটা তো শুধু বাবা আর আমার রাহুলই জানতো। আপনি আপনি এই কথা জানলেন কিভাবে মিস্টার আরকে? আরকে সামান্য হাসে, তার হাসিতে রহস্যময়তা। একজন ভালো ব্যবসায়ী হওয়ার জন্য শুধু লাভ লোকসানের হিসাব জানলে চলে না, গ্রাহকদের ব্যক্তিগত দিকটাও জানতে হয়, এতে সম্পর্ক ভালো হয়। এখন কাজের কথায় আসি। আরকে নীলাকে নানাভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, ছোট ছোট টিপস দেয় যা তার ব্যবসার জন্য উপকারী। কিন্তু প্রতিটি সাহায্যের বিনিময়ে আরকে এমনভাবে চুক্তিগুলো সাজায় যা নীলাকে আরো বেশি করে তার উপর নির্ভরশীল করে তোলে। আপনারা এখন যে সমস্যায় পড়েছেন তার সমাধান আমি করে দিতে পারবো, কিন্তু এর বিনিময়ে আপনাদের সব বড় সিদ্ধান্ত আমার পরামর্শ ছাড়া নেওয়া যাবে না। নীলা দ্বিধাগ্রস্ত হয়, তার মনে অদ্ভুত এক টানাপোড়েন চলে। এই মানুষটাকে সে চিনতে পারছে না, কিন্তু তার প্রতিটি কথাই যেন রাহুলের ছায়া। নীলা আবার মনে মনে বলে, কে এই আরকে? সে কি সত্যি শুধু একজন ব্যবসায়ী, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? কেন জানি মনে হচ্ছে ওকে আমি কোথাও দেখেছি, যেন ওকে আমি চিনি। ওর চোখগুলো, ওর কথা বলার ভঙ্গি। নীলা আরকের চাপানো শর্তগুলো মেনে নিতে বাধ্য হয়, কারণ তার পরিবারকে বাঁচানোর আর কোনো পথ খোলা নেই। ঠিক আছে আরকে, আমার বাবাও আপনার সাথে এই বিষয়ে কথা বলবেন। আমি ওনাকে সব বুঝিয়ে বলবো, তারপর ডিল ফাইনাল হবে। পরের দিন ব্যবসায়িক সমঝোতার জন্য মিস্টার করিম নিজেই আরকের সাথে দেখা করতে আসেন। তার মুখে পুরনো অহংকার নেই, আছে শুধু অসহায়ত্ব। মিস্টার করিম বলেন, মিস্টার আরকে, আমার কোম্পানিকে বাঁচান। আমি আপনার সব শর্ত মেনে নিতে রাজি আছি। আমার মেয়ে আমাকে সব বলেছে। আরকে মিস্টার করিমের দিকে শান্ত চোখে তাকায়। এই সেই মানুষ যিনি একদিন তাকে চোর অপবাদ দিয়েছিলেন, জনসম্মুখে অপমান করেছিলেন, আর আজ সেই মানুষই তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। আরকের মনে তখন প্রতিশোধের এক ঠান্ডা অনুভূতি কাজ করছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল সেই দিনের ছবি, যেদিন তাকে নির্মমভাবে অপমান করা হয়েছিল। আমি আপনার পরিস্থিতি জানি মিস্টার করিম। আপনার কোম্পানি বাঁচাতে হলে অনেক বড় বিনিয়োগ লাগবে। আপনি কি প্রস্তুত? জি, আমি প্রস্তুত। আপনি বলুন কি করতে হবে। আরকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, মিস্টার করিমের সামনে দিয়ে হেঁটে যায়। তার গলার স্বর কিছুটা পাল্টে যায়, তাতে একটা পুরনো পরিচিতি মিশে থাকে। মনে আছে মিস্টার করিম, একবার আপনার বাড়িতে একটা মূল্যবান ঘড়ি চুরি হয়েছিল। সেই সময় আপনি একজন নির্দোষ ছেলেকে চোর অপবাদ দিয়েছিলেন। আপনার মনে আছে সেই ঘটনার কথা? মিস্টার করিম চমকে ওঠেন, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আরকের এই প্রশ্ন এবং তার গলার স্বর করিমের মনে এক পরিচিত সুর তোলে। তার চোখে রাহুলের চেহারা ভেসে ওঠে। মিস্টার করিম কাঁপা কাঁপা গলায় বলেন, আপনি আপনি এই কথা জানলেন কিভাবে? কে আপনি? আরকে সামান্য হেসে, আমি একজন ব্যবসায়ী মিস্টার করিম। ব্যবসার জন্য সব কিছু জানতে হয়। আমি শুধু জানতে চাইছি, সে ছেলেটা কি সত্যি চুরি করেছিল, নাকি আপনারাই তাকে ফাঁসিয়েছিলেন? করিমের কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। তার মনে পুরনো ভুলের তীব্র অনুশোচনা হয়। সেটা ছিল একটা ভুল বোঝাবুঝি, যেটা আমার পরে জানতে পেরেছি। আমরা ভুল করেছিলাম। যাক, অন্তত স্বীকার করলেন। আপনার সেই ভুলের জন্য অনেক মূল্য দিতে হয়েছিল তাকে। এখন আপনার ভুলের মাসুল গণছেন আপনি। এটা মেনে নিতে শিখুন। আরকে তাকে এমন কিছু শর্ত দেয় যা অত্যন্ত অপমানজনক। আপনার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি এবং অন্যান্য সম্পত্তি আরকের নামে বন্ধক রাখতে হবে। এখন আপনি আমার শর্তগুলো নিয়ে ভাবুন। আপনার ভাগ্য এখন আমার হাতে। মিস্টার করিমের মুখ বিবর্ণ হয়ে যায়। তিনি জানেন তার আর কোনো পথ নেই। এই লোকটা যেন তার সবকিছু জেনে বসে আছে। দুপুর 2টা।
এদিকে রিফাত মাদকাসক্ত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তার বাবা মিস্টার করিমের ব্যবসার পতনে সে নিজেও মানসিকভাবে বিপর্যস্ত। তার কাছে টাকা নেই, সে বাবার উপর নির্ভরশীল। কিন্তু আরকের ক্ষমতার প্রভাব দেখে সে আতঙ্কিত হয়। সে জানতে পারে আরকে তার পরিবার সম্পর্কে এমন সব তথ্য জানে যা তাদের ব্যবসায়িক শত্রুদের পক্ষেও জানা সম্ভব নয়। রিফাত ফোনে তার মাদকাসক্ত বন্ধুকে বলে, তুই জানিস না কি হচ্ছে। আরকে নামের একজন লোক আমাদের সব শেষ করে দিচ্ছে। সে আমাদের সম্পর্কে সব জানে। মনে হচ্ছে সে আমাদের পেছনের সব খবর জানে। কে এই আর কে? তুই এত ভয় পাচ্ছিস কেন? তার ক্ষমতা দেখলে তুইও ভয় পাবি। মনে হচ্ছে সে আমাদের প্রতিটি নিঃশ্বাসের উপর নজর রাখছে। আমি নিশ্চিত সে কোনোভাবে আমাদের গ্রামের সাথে জড়িত। রিফাত বুঝতে পারে এই নতুন ক্ষমতাধর ব্যক্তি তাদের জন্য বিপদ ডেকে আনছে। তার মনে পুরনো ভয়ের অনুভূতি ফিরে আসে যখন সে রাহুলকে ফাঁসিয়েছিল। সে সন্দেহ করতে শুরু করে আরকে হয়তো সেই রাহুল। এই চিন্তা তাকে অস্থির করে তোলে। বিকেল 5টা। রিফাত গোপনে একজন ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করে আরকের পরিচয় বের করার জন্য। সেই গোয়েন্দাকে আরকের কিছু ব্যক্তিগত তথ্য দেয় যা সে নানা সূত্র থেকে জোগাড় করেছে। আমি এই লোকটা সম্পর্কে সব জানতে চাই। তার অতীত, সে কোথা থেকে এসেছে, তার গ্রামের বাড়ি কোথায়, সব কিছু। কাজটা কঠিন হবে স্যার। এই আর্ক সম্পর্কে খুব বেশি তথ্য নেই। সে যেন এক রহস্যময় মানুষ। যত টাকা লাগে আমি দেব, শুধু আমাকে তার আসল পরিচয় এনে দাও। রিফাত অস্থিরভাবে পায়চারি করে। তার চোখে ভয় আর অস্থিরতা। মনে মনে ভাবে, যদি আরকে সত্যিই রাহুল হয় তাহলে আমার কি হবে? ও আমাকে শেষ করে দিবে। আমি ওকে যে অপমান করেছিলাম, যে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, তার প্রতিশোধ নিতে ও ফিরে এসেছে। রিফাত রাতে ঘুমোতে পারে না। তার মনে কেবল আরকের নাম আর রাহুলের সেই প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। সে নিশ্চিত হতে চায় এই লোকটাকে। তার জীবনের সবচেয়ে বড় ভুল তার সামনে এক ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। 1 সপ্তাহ পর সকাল 10টায় মিস্টার করিমের ব্যবসার একটি বড় অংশ এখন আরকের অধীনে এবং পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি এবং অন্যান্য সম্পত্তি আরকের নামে বন্ধক পড়ে গেছে। ব্যবসায়িক ডিলের সূত্রে আরকে এবং নীলা প্রায়শই একসাথে কাজ করে। আজকের মিটিংয়ে তারা একটি নতুন প্রকল্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। নীলা আরকের সামনে ফাইলগুলো নিয়ে বসে আছে। তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু বুদ্ধিমত্তার ঝলক স্পষ্ট। আরকে নীলার মেধা, সততা এবং কঠোর পরিশ্রমে মুগ্ধ। তার মনে নীলার পুরনো অনুভূতিগুলো আবার ফিরে আসতে শুরু করেছে। প্রতিশোধের লক্ষ্য তার মনে শক্তভাবে গেঁথে থাকলেও নীলার সরলতা তাকে দ্বিধায় ফেলছে। আপনার প্রজেক্ট প্রেজেন্টেশন আমি দেখেছি মিস নীলা। অসাধারণ কাজ করেছেন। আপনার বাবা তো এমন বিস্তারিত কাজ কখনো করতেন না। ধন্যবাদ মিস্টার আরকে। আমি চেষ্টা করি আমার সেরাটা দিতে। বাবা এখন অসুস্থ, তাই সব দায়িত্ব আমার কাঁধে। আমি জানি আপনার উপর অনেক চাপ পড়েছে, কিন্তু আপনি বেশ সামলে নিচ্ছেন। ভালো লাগলো। নীলা মৃদু হাসে। আরকের এমন প্রশংসা সে আশা করেনি। আমি শুধু আমার পরিবারের জন্য যা ভালো সেটাই করতে চাইছি। আরকে তার ল্যাপটপে কিছু দেখে এবং হঠাৎ গম্ভীর হয়ে যায়। এই যে দেখুন, এই অংশটা ঠিক হয়নি। এই সেকশনে বিনিয়োগের পরিমাণটা অনেক বেশি দেখাচ্ছে। এতে ক্ষতির ঝুঁকি বাড়বে। কিন্তু আমার হিসেবে। আরকে নীলার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, হিসেব শুধু খাতায় থাকে না মিস নীলা। হিসেব থাকে অভিজ্ঞতায়, মানুষ চেনার ক্ষমতায়। আপনি কি জানেন, কিছু মানুষ বাইরে থেকে খুব ভালো দেখলেও ভিতরে ভিতরে তাদের উদ্দেশ্য থাকে খারাপ। কথাটা শুনে নীলা সামান্য চমকে ওঠে। রাহুলের চুরির অপবাদ আর রিফাতের চক্রান্তের কথা তার মনে পড়ে যায়। নীলা কণ্ঠস্বরে কিছুটা আবেগ নিয়ে বলে, আমি জানি মিস্টার আরকে, আমার জীবনে এমন অভিজ্ঞতা আছে যখন একজন নির্দোষ মানুষ শুধু অন্যদের চক্রান্তের শিকার হয়েছিল। আরকে নীলার চোখের দিকে তাকায়। তার চোখে এক মুহূর্তের জন্য রাহুলের সেই পুরনো কষ্ট আর রাগ ফুটে ওঠে, যা নীলা ধরতে পারে না। কিছু ভুল বোঝাবুঝি সারা জীবনের ক্ষত হয় তাকে, তাই না মিস নীলা? নীলা অবাক হয়ে আরকের দিকে তাকায়। তার মনে হয় এই মানুষটা যেন তার মনের কথা পড়তে পারছে। তাদের মধ্যে কিছু মিষ্টি মুহূর্ত তৈরি হয়। মাঝে মাঝে আরকে ইচ্ছাকৃতভাবে এমনভাবে কথা বলে যেন রাহুলের পুরনো অভ্যেস বা পছন্দের কথাগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসে, বা নীলার মনে এক অদ্ভুত চেনা অনুভূতি তৈরি করে। দুপুরের লাঞ্চ বিরতিতে আরকে এবং নীলা একসাথে অফিসের ক্যাফেটেরিয়ায় আসে। আরকে স্যান্ডউইচ হাতে নিয়ে নীলার দিকে তাকায়। আপনি কি এখনই বই পড়তে ভালোবাসেন? আমি শুনেছি আপনি নাকি একসময় লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন।
নীলার হাত থেকে স্যান্ডউইচটা পড়ে যায়। তার চোখ কপালে ওঠে। এই কথাটা কিভাবে আরকে জানলো? এটা তো খুব ব্যক্তিগত কথা ছিল, যা শুধু রাহুলই জানতো, কারণ সে প্রায়ই লাইব্রেরিতে নীলাকে দেখতো। আপনি আপনি এসব কথা কিভাবে জানেন মিস্টার আরকে? এটা তো আরকে হাসি চাপার চেষ্টা করে। এটা কোনো গোপন বিষয় নয়, আপনার বায়োডাটা খুব বিস্তারিত, আমি শুধু একটু খোঁজ নিয়েছিলাম। নীলার মনে সন্দেহ আরো গাঢ় হয়। আরকের এই কথা বলার ভঙ্গিটা যেন রাহুলের মতোই। নীলা মনে মনে ভাবে, কি বলছে এই লোকটা? আমার বায়োডাটাতে তো আমার লাইব্রেরির অভ্যাসের কথা লেখা নেই। তাহলে ও কিভাবে জানলো এ কি রাহুল? কিন্তু কিভাবে সম্ভব? আরকে নীলার দিকে তাকায়। তার মনে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষার মধ্যেও নীলার প্রতি তার ভালোবাসা আবার উকি দিচ্ছে। আচ্ছা, আমি এক কাপ কফি অর্ডার করি আপনার জন্য। আপনি তো কফি পছন্দ করেন, তাই না? নীলা আবার আশ্চর্য হয়ে বলে, জি হ্যাঁ, আমি কফি পছন্দ করি। নীলার চোখে তখনও আর্কের প্রতি একরাশ কৌতূহল। সে আর্কের ভেতরে নরম মানুষটাকে অনুভব করে, যা তাকে আকর্ষণ করে। কিছুক্ষণ পরেই ওয়েটার এসে কফি দিয়ে যায়। রাহুল কফির কাপ নীলার দিকে এগিয়ে দিয়ে বলে, নিন কফি খান। কফি খেলে মাথায় যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো হালকা হবে। কই না তো, আমার মাথায় কিছুই খাচ্ছে না। আপনি মিথ্যা বললেও ধরা পড়ে যান। কি মিথ্যে বললাম? আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে আপনি মিথ্যা বলছেন। আপনি আমাকে নিয়ে অনেক কিছু ভাবছেন, মনের মধ্যে অনেক সন্দেহ ঢুকেছে। মানে আমার মনে আপনাকে নিয়ে সন্দেহ ঢুকেছে, এটা আপনি কিভাবে বুঝলেন? আরকে কথা ঘুরিয়ে বলে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনার কি কফি প্লেটে ঢেলে খেতে বেশি পছন্দ করেন? এটা শুনে নীলা পুরোই অবাক। আমি এভাবে কফি আপনি জানেন কি করে? আরে আপনার সাথে আমার ব্যবসায়িক ডিল হয়েছে, তো এগুলো জানবো না? আমি এমনই, যার সাথে কাজ করি তার সমস্ত বাইরেটা আগে জেনে নিই, তারপর ডিল করি। আপনি সত্যি একজন রহস্যময় লোক। আর কে? পরের দিন সকাল 11টায় আরকের অফিসে আসে। নীলার মনে আরকে নিয়ে সন্দেহ ক্রমশ বাড়ছে। তার প্রতিটা কথা, তার চোখের গভীরতা যেন রাহুলকে মনে করিয়ে দিচ্ছে। আজকের মিটিংয়ে আরকে একটি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এই প্রজেক্টটা আমি এমনভাবে সাজিয়েছি যেন কোনো ফাঁদ না থাকে। আমি জানি ফাঁদ পাতলে সেই ফাঁদে একদিন নিজেকেও পড়তে হয়। ছোটবেলায় আমি একটা বই পড়েছিলাম যেখানে এই কথাটা লেখা ছিল। বইটার নাম ছিল নিয়তির খেলা। নীলার বুক ধক করে ওঠে। মনে মনে বলে, নিয়মিত খেলা বইটি রাহুলের খুব প্রিয় ছিল। সে প্রায় এই বইয়ের কথা বলতো। আমি যখন রাহুলের সাথে পড়াশোনা করতাম তখন রাহুল আমাকে এই বইটির একটা বিশেষ অংশ পড়ে শুনিয়েছিল। নীলা আশ্চর্য হয়ে মুখে বলে, আপনি নিয়তির খেলা পড়েছেন? ওটা তো আমার একজন বন্ধুর খুব প্রিয় বই ছিল। সে প্রায় বলতো এই বইয়ের প্রতিটি লাইন যেন তার জীবনের কথা। আরকে শান্তভাবে বলে, আমারও খুব প্রিয় বই। জীবনের অনেক কঠিন সময়ে এই বইটা আমাকে পথ দেখিয়েছে। নীলার চোখে রাহুলের প্রতিচ্ছবি ভেসে ওঠে। তার মনে সন্দেহ এখন প্রায় নিশ্চিত, এই লোকটা রাহুল ছাড়া আর কেউ হতে পারে না। নীলা মনে মনে বলে, এই হয় রাহুল, নয়তো রাহুলের সম্পর্কে সব কিছু জানে, কিন্তু কেন ও নিজেকে লুকাচ্ছে? কেন পরিচয় দিচ্ছে না? দুপুর 2টা। নীলার ব্যক্তিগত গোয়েন্দা অফিস। নীলা তার বাবার দেওয়া পরিচিত একজন ব্যক্তিগত গোয়েন্দা, যার নাম শফিক, তাকে গোপনে আরকের অতীত সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য নিয়োগ করে। সে শফিককে আরকের কিছু ব্যক্তিগত তথ্য দেয়, যা সে আরকের সাথে কথা বলে জানতে পেরেছে। শফিক ভাই, আমি চাই আপনি আরকে সম্পর্কে সব খোঁজ নিন। তার গ্রামের বাড়ি কোথায়, তার বাবা মা কে, তার পুরনো স্কুল কলেজ সব কিছু যতটা সম্ভব গোপন রাখুন। খুব কঠিন কাজ হবে ম্যাডাম। আরকে একজন রহস্যময় ব্যক্তি, তার সম্পর্কে তথ্য জোগাড় করা প্রায় অসম্ভব। তবু আপনাকে চেষ্টা করতে হবে। আমার মনে হচ্ছে তার সাথে আমার পুরনো কোনো যোগসূত্র আছে। তার চোখ, তার কথা বলার স্টাইল সব যেন আমাকে রাহুলের কথা মনে করিয়ে দিচ্ছে। শফিক অবাক হয়ে নীলার কথা শুনে। সে বুঝতে পারে এই ব্যাপারটা ব্যক্তিগত। ঠিক আছে ম্যাডাম, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সন্ধে 7টা। নীলার বেডরুম। নীলা তার ডায়েরি খুলে বসে আছে। সেখানে রাহুলের পুরনো ছবিগুলো আছে। সে আরকের চেহারার সাথে রাহুলের ছবি মেলাতে থাকে। তার মনে তখনও এক দ্বিধা কাজ করছে। এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব?
এই লোকটা যদি রাহুল হয় তাহলে ও কেন এত বড় মাফিয়া কি? ওর তো বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল, আর কেনই বা আমার বাবার সাথে এমন করছে? কি রহস্য ওর জীবনে? নাকি আমি ভুল দেখছি, আমার মনের ভুল? তার সন্দেহ বাড়তে থাকে। সে অধীর আগ্রহে শফিকের রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকে। সকাল 9টা। এদিকে রিফাতের চক্রান্ত, রিফাতের গোপন আস্তানা। রিফাত আর্কের ওপর আরো গভীরভাবে নজর রাখতে শুরু করে। তার নিয়োগ করা ব্যক্তিগত গোয়েন্দা তাকে কিছু অস্পষ্ট প্রমাণ দেয়, যা ইঙ্গিত করে যে আর্কে এবং রাহুল এক ব্যক্তি হতে পারে। রিফাতের মনে ভয় আর অস্থিরতা বাড়তে থাকে। সে বুঝতে পারে তার অতীতের ভুলের জন্য তাকে চরম মূল্য দিতে হবে। গোয়েন্দা বলে, স্যার, আর্কের গ্রামের বাড়িতে আমরা একটি পুরনো রেকর্ড পেয়েছি। তার নাম রাহুল রাজ। তার বাবা মায়ের নামও মিলে যাচ্ছে, তবে ছবিগুলো অনেক পুরনো, স্পষ্ট নয়। রিফাত কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা নেয়। রাহুল, সেই রাহুল। আমি জানতাম ও ফিরে আসবে। রিফাত বুঝতে পারে আর্কের এই উত্থান শুধুই ব্যবসা নয়, এটা তার বিরুদ্ধে প্রতিশোধের এক গভীর চক্রান্ত। সে আর্কে ভয় দেখিয়ে থামাতে চায়। দুপুর 12টায় রিফাত সরাসরি আর্কের অফিসে আসে। আর্কে তখন অফিসের করিডরে তার একজন সহকারীর সাথে কথা বলছিল। রিফাত আর কোনো ভনিতা না করে আর্কের সামনে গিয়ে দাঁড়ায়। রিফাত আঙ্গুল উঁচিয়ে বলে, এই যে আর কে, তুই আসলে কে সেটা আমি জানি। তুই রাহুল, তাই না? সেই রাহুল যাকে আমি চোর অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়েছিলাম। আর্কে শান্তভাবে রিফাতের দিকে তাকায়। তার মুখে কোনো ভয় চিহ্ন নেই, বরং এক বিদ্রুপের হাসি। তার সহকারী অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আর্কে হাসি মুখে বলে, ও তাই নাকি? খুব ভালো কথা। আমি কে সেটা জানার জন্য এত কষ্ট করতে হলো তোমাকে? আর হ্যাঁ, আমি রাহুল নই, আমি আর কে। আমার নাম বলার আগে একটু সম্মান দিতে শেখো। ভনিতা করিস না, আমি সব প্রমাণ পেয়েছি। তুই ভেবেছিস আমাদের সব কেড়ে নিয়ে তুই পার পেয়ে যাবি? আমি তোর আসল পরিচয় সবাইকে ফাঁস করে দেব। আর্কের মুখের হাসি আরো প্রশস্ত হয়। সে রিফাতের দিকে এক পা এগিয়ে আসে। তোমার সাহস দেখে আমি মুগ্ধ রিফাত, কিন্তু তুমি ভুলে যাচ্ছ এই শহরে আমি শেষ কথা। তুমি যদি আমার পরিচয় ফাঁস করতে চাও, তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা কি ভেবে দেখেছো? আর্কে রিফাতের কানের কাছে ফিসফিস করে কিছু বলে, যা তার শরীর শিউরে তোলে। তোমার বাবার এখন যা অবস্থা, তার থেকেও খারাপ অবস্থা হবে তোমার। তুমি এই শহরের কোনো কোনায় লুকিয়েও বাঁচতে পারবে না। রিফাতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আর্কের ঠান্ডা চাহনি দেখে সে বুঝতে পারে এই লোকটা শুধু হুমকি দিচ্ছে না, সে সত্যি ভয়ঙ্কর কিছু করতে পারে। রিফাত ভয় পিছু হটে। রিফাত কাপা গলায় বলে, তুই তুই একটা শয়তান। আর্কে হাসে। রিফাত আতঙ্কিত হয়ে সেখান থেকে ছুটে চলে যায়। আর্কের সহকারী অবাক হয়ে তাকায়। বস, এই লোকটা কে? কিছু পুরনো কটু অভিজ্ঞতার স্মৃতি, পাত্তা দিও না। আর পরবর্তীতে এমন লোক অফিসে যেন না ঢুকতে পারে। ওকে বস। আর্কে জানে রিফাত এখন তার চাল বুঝতে পারছে। রাত 9টা। আর্কে এবং নীলা একটি ব্যবসায়িক আলোচনার পর শহরে একটি জনপ্রিয় ক্যাফেতে বসে আছে। তারা কফি খাচ্ছে এবং সাধারণ কিছু বিষয়ে কথা বলছে। আর্কে জানে যে তার প্রতিদ্বন্দ্বীরা তার উপর নজর রাখছে, কিন্তু সে নীলার সাথে কিছুটা স্বাভাবিক সময় কাটাতে চায়। ক্যাফেতে হালকা গান বাজছে, মানুষজনের আনাগোনায় পরিবেশটা প্রাণবন্ত। রাহুল আর নীলা একে অপরের কাছাকাছি বসে আছে। তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা। নীলা নীরবতা ভেঙে বলে, আপনার কি মাঝে মাঝে মনে হয় না জীবনের এই ব্যস্ততা থেকে একটু দূরে থাকা দরকার? পুরনো দিনের মতো সাধারণ জীবন। আর্কে নীলার দিকে তাকায়। সবকিছু সহজভাবে ফিরে পাওয়া যায় না মিস নীলা। কিছু পথ একবার দলে আর ফেরা যায় না। ঠিক তখনই ক্যাফের বাইরে থেকে কিছু কালো পোশাক পরা লোক প্রবেশ করে। তাদের হাতে বন্দুক। আর্কের প্রতিদ্বন্দ্বী মাফিয়া গ্যাং, যারা আর্কের উত্থান মেনে নিতে পারে না। তারাই এই অতর্কিত হামলা চালিয়েছে, যারা এর আগেও একবার হামলা করেছিল। একজন চিৎকার করে বলে, আর কে, তোর খেলা শেষ, আজ তুই মরবি। ক্যাফের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ভয়ে টেবিলের নিচে লুকাতে শুরু করে। নীলা প্রচন্ড ভয় পেয়ে যায়। তার হাত পা কাঁপতে থাকে। গোলাগুলির শব্দে পুরো ক্যাফে থমকে যায়। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। আর্কে দ্রুত নীলাকে তার পেছনে টেনে নেয় এবং একটা টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। তার চোখে সেই পুরনো রাহুলের দৃঢ়তা এখন যা আরো শানিত। নীলা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আর্কে, এটা কি হচ্ছে? আমরা আমরা কি বাঁচবো? আর্কে নীলাকে শক্ত করে ধরে।
ভয় পাবে না মিস নীলা, আমি আপনাকে কিছু হতে দিব না, আপনি আমার কাছেই থাকুন। আরকে তার পকেট থেকে একটি ছোট পিস্তল বের করে। সে দ্রুত বন্দুকধারীদের দিকে গুলি ছুটতে শুরু করে। তার লক্ষ্য নির্ভুল। বন্দুকধারীরা হতবাক হয়ে যায়। তারা আরকের এত দ্রুত প্রতিক্রিয়া আশা করেনি। গুন্ডাদের থেকে আরেকজন বলে, ওকে থামাও, ও তো একা আমাদের সবাইকে শেষ করে দেবে। গোলমাল বাড়তে থাকে। আরকে নীলাকে রক্ষা করতে গিয়ে তার আসল রূপ প্রকাশ করে ফেলে। তার লড়াইয়ের ভঙ্গি, তার চোখের তেজ, এগুলো নীলা আগে দেখেনি। নীলা অবাক হয়ে দেখে তার পাশে বসে থাকা শান্ত ব্যবসায়ী এক নিমিষেই একজন হিংস্র যোদ্ধায় পরিণত হয়েছে। তার মনে আরো প্রশ্ন জাগে। এই লোকটা আসলে কে? এভাবে গুন্ডাদের নির্মমভাবে মেরে ফেলেছে। ও মাই গড, এ তো দেখি অনেক ডেঞ্জারাস লোক। ক্যাফেতে তখনও গোলাগুলি চলছে। চারিদিকে আতঙ্ক, চিৎকার আর ভাঙচুরের শব্দ। আরকে নিজের জীবন বাজি রেখে নীলাকে রক্ষা করছে। সে নীলাকে নিজের শরীর দিয়ে আড়াল করে। এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ে না। আরকের প্রতিটি নড়াচড়া নিখুঁত, একজন প্রশিক্ষিত যোদ্ধার মতো। সে দক্ষতার সাথে গুলি করছে এবং পাল্টা আক্রমণ চালাচ্ছে। নীলা আরকের পেছনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় আছে। তার সামনে এক অন্য আরকে। এই ভয়ানক পরিস্থিতিতেও সে অনুভব করে আরকের শরীরের উষ্ণতা। তার দৃঢ় হাত নীলার কোমরে শক্ত করে ধরে আছে। আরকের চোখের দিকে তাকিয়ে নীলা এক তীব্র শক্তি অনুভব করে। এই চোখ যেন তাকে বলছে, ভয় পেও না, আমি আসছি। নীলা ভয়ে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে, আরকে, ওরা ওরা আমাদের মেরে ফেলবে। আরকে নীলাকে আরো শক্ত করে ধরে। দ্রুত গতিতে একটা টেবিলের আড়াল থেকে অন্য আড়ালে যেতে যেতে বলে, আমি তোমাকে কিছু হতে দিব না নীলা, তুমি আমার কাছেই থাকো। মনে আছে ছোটোবেলায় যখন আমাদের গ্রামের মেলায় আগুন লেগেছিল, তখন আমি তোমাকে কীভাবে বাঁচিয়েছিলাম? আমি বলেছিলাম ভয় পেও না, আমি আছি। সেই দিন যেমন বাঁচিয়েছিলাম আজও বাঁচাবো। নীলা চমকে ওঠে। রাহুলের সেই ছোটবেলার কথা, মেলায় আগুন লাগার ঘটনা আর রাহুলের বলা কথাগুলো, এগুলো তো শুধু রাহুল আর তার মধ্যে সীমাবদ্ধ স্মৃতি। এই আরকে কিভাবে এসব জানে? তার মনে সন্দেহ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গুলি থেমে যায়। আরকে সুযোগ বুঝিয়ে নীলাকে নিয়ে পেছনের দরজা দিয়ে দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে আসে। তারা শহরের এক নির্জন গলিপথে এসে দাঁড়ায়। নীলার হাত ধরে আরকে দ্রুত হাঁটছে। নীলা হাঁপাতে হাঁপাতে, কিভাবে পারলেন আপনি? আপনি আপনি কি সত্যি রাহুল? আরকে হঠাৎ থমকে যায়। তার মুখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা দেয়। সে নীলার দিকে তাকিয়ে নিজেকে সামলে নেয়। আরকে গম্ভীর কণ্ঠে বলে, আমি আরকে, আমি তোমাকে রক্ষা করেছি। এখন তোমার নিরাপদ স্থানে যাওয়া উচিত। আমার গ্রামের কথা, মেলায় আগুন লাগার কথা আপনি কিভাবে জানেন? আর আপনার চোখের তেজটা সব রাহুলের মতো। বলুন, আপনি রাহুল, তাই না? আরকে তার হাতটা আলগা করে নেয়। তার মুখে এক কঠিন অভিব্যক্তি ফিরে আসে। সে জানে নীলার সন্দেহ এখন নিশ্চিত হচ্ছে। তার ভেতর থেকে পুরনো রাহুলের দুর্বলতা বেরিয়ে আসছে। রাহুল নীলার চোখ থেকে চোখ সরিয়ে নেয়। সে তার আসল পরিচয় লুকানোর শেষ চেষ্টা করছে, কারণ সে জানে তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। আমার অতীত নিয়ে তোমার কৌতূহল থাকার কথা নয়। আমি তোমাকে রক্ষা করেছি, এরাই যথেষ্ট। এখন যাও। নীলা হতবাক হয়ে আরকে সত্যিকারের ভয়ঙ্কর ক্ষমতা দেখে। এই ব্যক্তি যেন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। তার চোখের দিকে তাকিয়ে নীলা নিশ্চিত হয় যে সে রাহুল। তার বিশ্বাস আরও দৃঢ় হয়। রাত 10:30 বেজে গেছে। হামলা থেকে বেঁচে ফিরে নীলা তার অ্যাপার্টমেন্টে আসে। তার মন অশান্ত। আরকের প্রতিটি কথা, তার প্রতিটি পদক্ষেপ তার মনে রাহুলের ছবি স্পষ্ট করে তুলেছে। সে অস্থিরভাবে পায়চারি করছে। তার ফোন বাজে। আরকে কল করেছে। নীলা ফোন ধরে, দৃঢ় কণ্ঠে বলে, আমি আপনার সাথে কথা বলতে চাই। আরকে, এক্ষুনি। আরকে শান্ত কণ্ঠে বলে, আমি জানি তুমি কি নিয়ে কথা বলতে চাও নীলা, কিন্তু এখন নয়। আমি অপেক্ষা করব না। আমি জানি আপনি কে। আমি নিশ্চিত আপনি রাহুল, তাই না? ফোনের ওপাশ থেকে নীরবতা। নীলার বুক ধুকপুক করছে। আরকে কয়েক মুহূর্ত পর গম্ভীর কণ্ঠে, আমি আরকে, আমি তোমার কোনো পুরনো পরিচিত নই। যা করেছে তা ভুলে যাও, নিজেকে নিরাপদ রাখো। আমি ভুলবো না। কিভাবে ভুলবো? আমার বাবার কোম্পানির এত ক্ষতি করেছেন আপনি, আর এখন আমার জীবনও বিপদে ফেলেছেন। বলুন, আপনি কেন নিজের পরিচয় গোপন করেছেন? কেন এমন করছেন? আমার মনে হয় আপনি বলেছিলেন আপনি বিজ্ঞানী হতে চেয়েছেন। তাহলে কেন আপনি এমন অন্ধকার জগতের মানুষ হলেন?
আর্কের মুখে কঠিন অভিব্যক্তি। নীলার কথাগুলো তার মনে পুরনো ক্ষতগুলোতে আঘাত করছে। তোমার মনে যা খুশি ভাবতে পারো নীলা, কিন্তু আমি যা বলছি সেটাই সত্য। আমি আরকে, আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার প্রশ্ন করার কোনো অধিকার নেই। আমার অধিকার আছে। আপনার চোখ, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সেই ছোটবেলার গল্প সব প্রমাণ করে আপনি রাহুল। আমি সব কিছু জানি। আপনি আমাদের গ্রামের সেই ছেলেটা যাকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আরকে ফোন কেটে দেয়। নীলা হতবাক হয়ে যায়। সে জানে সে যা বলছে তার সত্য। আরকে অস্বীকার করলেও তার আচরণ, তার চোখের ভাষা নীলার সন্দেহকে আরো শক্তিশালী করে তুলেছে। নীলা নিজেকে উদ্দেশ্য করে হতাশ হয়ে যায়। রাহুল, তুমি কেন এমন করছো? তুমি কেন নিজেকে লুকাচ্ছ? আমি জানি তুমিই রাহুল। তুমি আমার সাথে কথা বলছো না কেন? নীলা তার মনের মধ্যে এক অস্থিরতা অনুভব করে। একদিকে রাহুলের প্রতি পুরনো টান, অন্যদিকে আর্কের ভয়ঙ্কর পরিচয়। তার সম্পর্ক এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। সকাল 10টা। আর্কের প্রতিশোধের খেলা এখন চূড়ান্ত ধাপে। মিস্টার করিম পরিবারকে আরো গভীরে ফেলে দেওয়া হয়েছে। তাদের পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি, যা তাদের অহংকারের প্রতীক ছিল, এখন নিলামে উঠছে। বাড়ির উঠোনে মানুষের ভিড়। কিছু লোক দরাদরি করছে। মিস্টার করিম মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তার শরীর দুর্বল, চোখে জল। তিনি বাড়ির বারান্দায় বসে আছেন। তার মুখে শুধু হতাশা। রিফাত মাদকাসক্তির কারণে চরম সংকটে পড়েছে। সে এখন আর বাড়ির দিকেও তাকায় না। নীলা বাবার কাছে এসে কাঁপা কাঁপা হাতে জল দিতে দিতে বলে, বাবা, তুমি কিছু খাও। এভাবে থাকলে তোমার শরীর আরো খারাপ করবে। মিস্টার করিম শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, সব শেষ হয়ে গেল নীলা, আমার সব শেষ হয়ে গেল। আমার এত বছরের পরিশ্রম, আমার সম্মান সব ধুলোয় মিশে গেল। কেন এমন হলো? আমরা জানি না বাবা, কিন্তু আমাদের টিকে থাকতে হবে। আমি আছি তোমার সাথে। ঠিক তখনই নিলাম শুরু হয়। একজন নিলামকারী লোক হাতুড়ি পেটাতে পেটাতে দাম ডাকছে। এই বিশাল বাড়িটির ভিত্তিমূল্য 50 কোটি টাকা। কে আছেন দাম বলার জন্য? 50 কোটি। কিছুক্ষণ পর একজন অজ্ঞাত ব্যক্তি সবচেয়ে বেশি দামে বাড়িটি কিনে নেয়। মিস্টার করিমের চোখ থেকে টপটপ করে জল পড়তে থাকে। মিস্টার করিমের চোখের সামনে তার সারা জীবনের স্বপ্ন, তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তার মনে শুধু সেই দিনের কথা ভেসে আসছিল, যেদিন তিনি রাহুলকে অপমান করেছিলেন। দুপুর 2টা। করিম ট্রেডার্সের প্রধান অফিস। করিম ট্রেডার্সের সমস্ত ব্যবসা, সম্পত্তি সবকিছু এখন বন্ধক পড়ে গেছে। তাদের হাতে আর কিছুই নেই। আরকে তার একজন প্রতিনিধিকে পাঠিয়েছে সমস্ত কাগজপত্র বুঝে নেওয়ার জন্য। আর্কের প্রতিনিধি এসে বলে, আপনার সমস্ত সম্পত্তি এখন আমাদের নামে। আপনাদের এখন এই অফিস খালি করে দিতে হবে। মিস্টার করিম হতাশ হয়ে বলে, আমাদের কি আর কিছুই রইল না? সব চলে গেল। সবকিছু চুক্তি অনুযায়ী হয়েছে মিস্টার করিম। আপনি সব শর্ত মেনে নিয়ে স্বাক্ষর করেছিলেন। করিম পরিবার এখন পুরোপুরি পথের ভিখারি। মিস্টার করিমের স্বাস্থ্য আরো ভেঙে পড়ে। রিফাত তার মাদকাসক্তির কারণে রাস্তায় রাস্তায় ঘুরছে। তার কোনো হুঁশ নেই। নীলা মনে মনে বলে, তুমি কেন এমন করছো রাহুল? এটা কিসের প্রতিশোধ? আমাদের সব কিছু কেড়ে নিয়ে তোমার কি লাভ হচ্ছে? রাত 7টা। শহরের এক অন্ধকার গলিপথ। রিফাত মাদকাসক্তির কারণে তার শেষ আশ্রয়টুকুও হারিয়েছে। সে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, সম্পূর্ণ দিশেহারা। তার মাদকাসক্তির জন্য তার শরীরও দুর্বল হয়ে পড়েছে। তার চোখে মুখে একরাশ ভয় আর আতঙ্ক। সে বুঝতে পারছে তার জীবন শেষ। রিফাতের সামনে এসে হাজির হয় রাহুল। রিফাত কাঁপা কাঁপা গলায় বলে, তুই তুই রাহুল, তাই না? আমি জানতাম তুই ফিরে আসবি। আমি তোর ক্ষতি করেছি, আমি তোকে ফাঁসিয়েছিলাম। আমাকে ক্ষমা কর। আরকে শান্তভাবে রিফাতের দিকে তাকায়। তার চোখে কোনো সহানুভূতি নেই, কেবল সেই পুরনো প্রতিশোধের আগুন। সে জানে এই রিফাতই তার জীবনের সব দুঃখের কারণ। রাহুল এই মুহূর্তটার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছিল। রিফাতের এই বিধ্বস্ত চেহারা দেখে তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি হয়, তৃপ্তি আর তিক্ততা। ক্ষমা? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এত সহজে ক্ষমা করে দেব? যখন তুমি আমাকে চোর অপবাদ দিয়েছিলে, তখন কি আমার কথা একবার ভেবেছিলে? রিফাত রাহুলের পায়ে লুটিয়ে পড়ে। আমি ভুল করেছিলাম রাহুল, আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে এসব করেছিলাম। আমার বাবা আমাকে জোর করেছিল। আমি তোর শার্টে ঘড়ির টুকরোটা রেখেছিলাম। আমি পুলিশকে খবর দিয়েছিলাম। আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। আমাকে বাঁচা রাহুল, আমার কিছুই নেই।
রিফাত হাউমাউ করে কাঁদতে থাকে। সে তার সব ভুলের জন্য স্বীকারোক্তি দেয়। তোমার শাস্তি ক্ষমা নয় রিফাত, তোমার জন্য আমি অন্য শাস্তি ঠিক করে রেখেছি। আর কে তার একজন বিশ্বস্ত লোককে ইশারা করে। সঙ্গে সঙ্গে দুজন লোক রিফাতকে টেনে তুলে। না না রাহুল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এমন করব না। আমাকে জেলে পাঠা, তবুও হাসপাতালে পাঠাস না। আর কে রিফাতকে কঠিন শাস্তি দেয়। সে রিফাতকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সে জানে এই শাস্তি রিফাতের জন্য মৃত্যুর থেকেও ভয়ানক। তোমার জায়গা এখন এখানে নয় রিফাত, তোমার মতো মানুষ এই সমাজে বসবাসের যোগ্য নয়। রিফাতকে টেনে হিস্ট্রে গাড়িতে ওঠানো হয়। তার আর্তনাদ গলিপথে প্রতিধ্বনিত হয়। আর্কের মুখে কোনো অনুশোচনা নেই। তার প্রতিশোধ এখন সম্পূর্ণ। তার চোখে এক ঠান্ডা শূন্যতা। সে জানে তার জীবনের এক কঠিন অধ্যায় শেষ হলো। পরের দিন সকাল 10টা। মিস্টার করিমের পুরনো বাড়ির প্রবেশপথ, বিধ্বস্ত অবস্থা। মিস্টার করিমের সবকিছু শেষ। তার বিশাল বাড়ি, ব্যবসা, সম্পত্তি সবকিছু এখন অন্যের হাতে। সে এখন সম্পূর্ণরূপে দেউলিয়া। তার পরনে জীর্ণ পোশাক, চোখে মুখে গভীর হতাশা। সে যেন তার পুরনো বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে, ঢুকতে পারছে না। তার চোখে একরাশ শূন্যতা, যেন তার সারা জীবনের অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। মিস্টার করিমের পা দুটো কাঁপছে, মাথা নিচু করে তিনি দাঁড়িয়ে আছেন। এই সেই বাড়ি যা একদিন তার প্রতাপের প্রতীক ছিল। আজ তার সামনে অচেনা এক সত্তা। ঠিক তখনই একটা কালো বিলাসবহুল গাড়ি এসে তার সামনে থামে। গাড়ির পেছনের সিট থেকে আরকে নেমে আসে। তার পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস আর চেহারায় সেই ঠান্ডা দৃঢ়তা। আরকে শান্ত কণ্ঠে বলে, মিস্টার করিম কেমন আছেন? মিস্টার করিম আরকের দিকে তাকান। তার চোখে কৌতূহল। তিনি জানেন এই আরকেই তার পতনের কারণ। মিস্টার করিম দুর্বল কণ্ঠে, আপনি তো আমার সব শেষ করে দিলেন মিস্টার আরকে, আমার আর কিছুই রইল না। সব কিছু কি আমি একা করেছি মিস্টার করিম, নাকি আপনার নিজের কৃতকর্মের ফল এটা? আরকে ধীরে ধীরে মিস্টার করিমের কাছে এগিয়ে আসে। তার মুখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে। তার চোখে সেই পুরনো রাহুলের তীব্র দৃষ্টি। রাহুলের চোখে প্রতিশোধের আগুন তখনও জ্বলজ্বল করছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত নীরবতা। মৃদু হেসে বলে, আমাকে চিনতে পারছেন না মিস্টার করিম? আমি সেই ছেলেটা যাকে একদিন আপনি চোর অপবাদ দিয়েছিলেন। আপনার বাড়িতে কাজ করতাম, আপনার ছেলের হাতে অপমানিত হয়েছিলাম, মনে আছে? আমি রাহুল। মিস্টার করিম স্তম্ভিত হয়ে যান। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, শরীর থরথর করে কাঁপতে থাকে। তার সারা জীবনের অহংকার, তার আত্মবিশ্বাস সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। তার স্মৃতিতে সেই দিনের দৃশ্য ভেসে ওঠে, যেদিন তিনি রাহুলকে জনসম্মুখে অপমান করেছিলেন। মিস্টার করিম অবিশ্বাস্য কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে, রাহুল, তুই তুই বেঁচে আছিস? তুই আর কে? কিভাবে সম্ভব? বেঁচে আছে মিস্টার করিম, আর ফিরে এসেছি আমার প্রাপ্য বুঝে নিতে, আপনার দেওয়া অপমানের শোধ নিতে। মিস্টার করিমের চোখ থেকে টপ টপ করে জল পড়তে শুরু করে। তার মুখটা ফ্যাকাশে, শরীর কাঁপছে। সে নিজের কৃতকর্মের জন্য ভীষণভাবে অনুতপ্ত হয়। তার মনে পড়ে কিভাবে একজন মেধাবী সৎ ছেলেকে তিনি ভুল বুঝেছিলেন, কিভাবে তার জীবনটা নষ্ট করে দিয়েছিলেন। আমি বিশ্বাস করতে পারছি না, তুই এত বড়, আমি কত বড় ভুল করেছিলাম। আমাকে ক্ষমা করে দে রাহুল, আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। আপনার ক্ষমা নেই মিস্টার করিম। সেদিন আমি অনেকবার বলেছিলাম যে আমি চুরি করিনি, কিন্তু আপনি বিশ্বাস করেননি। তখন ছললাম আমি আবার আসবো আপনার কাছে। কেন জানেন? আপনাকে এই অবস্থায় দেখতে। তার চোখে সেই পুরনো রাহুলের কষ্ট আর বর্তমানের মাফিয়া কিংয়ের নির্মমতা একসঙ্গে ফুটে ওঠে। এই মুহূর্তের জন্য সে দিনের পর দিন অপেক্ষা করেছে। এদিকে নীলা তার নতুন ছোট অ্যাপার্টমেন্টে বসে আছে। তার বাবা এখানেই থাকে এখন। তার মন অশান্ত। কিছুক্ষণ আগে সে জানতে পেরেছে আর কে সে রাহুল, যাকে সে গোপনে ভালোবাসত। কিন্তু এই রাহুল একজন ভয়ঙ্কর মাফিয়া কিং, যে তার পরিবারের সবকিছু কেড়ে নিয়েছে। তার হৃদয় ভেঙে যায়। সে একদিকে রাহুলকে ভালোবাসে, অন্যদিকে তার অন্ধকার জগৎকে ঘৃণা করে। নীলার মনে এক তীব্র ঝড় বইছে। তার ভালোবাসা আর তার নীতিবোধের মধ্যে এক কঠিন যুদ্ধ শুরু হয়েছে। নীলা নিজেকে উদ্দেশ্য করে বলে, কিভাবে সম্ভব? রাহুল, আমার রাহুল, সে কিভাবে একজন মাফিয়া কিং হতে পারে? তার তো বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল, আর আমার পরিবারের ছোট্ট একটা ভুলের জন্য এমন কেন করলো? ও তো এমন ছিল না।
আমি তাকে এখন ঘৃণা করব নাকি ভালোবাসবো? ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। রাহুল কল করেছে। নীলার হাত কাঁপতে থাকে। সে কল রিসিভ করে। নীলা ফোনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রাহুল, তুমি তুমি কেন এমন করলে? আমি শুধু আমার পাপা বুঝে নিয়েছি নীলা। আমাকে যে অপমান করা হয়েছিল তার প্রতিশোধ নিয়েছি। কিন্তু এত নিষ্ঠুরভাবে কেন? আমাদের সব কিছু কেড়ে নিয়ে আমার বাবা, তিনি তো সম্পূর্ণ ভেঙে পড়েছেন। রিফাত তাকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে। এটা কি তোমার প্রতিশোধ? তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হলে? তুমি তো এমন ছিলে না রাহুল। যখন আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল তখন কি তারা একবারও আমার কথা ভেবেছিল? আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব কিছু ভেঙে গিয়েছিল। আমার প্রতিটি রাত কেটেছে নরকে নীলা। নীলা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সে রাহুলের কষ্ট বুঝতে পারে, কিন্তু তার এই অন্ধকার পথ তাকে মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি জানি তুমি কষ্ট পেয়েছিলে, আমি জানি তুমি নির্দোষ ছিলে, কিন্তু এই অন্ধকার জগৎ কি তোমাকে শান্তি দিবে? এই ক্ষমতা কি তোমাকে সুখী করবে? শান্তি, শান্তি, সুখ, এসব আমার অবদানে নেই নীলা। আমার শুধু প্রতিশোধ নেওয়ার কথা ছিল। নীলা এক কঠিন নৈতিক দ্বন্দ্বে পড়ে যায়। এই মানুষটিকে কি সে গ্রহণ করবে যাকে সে ভালোবাসে? সে এখন সমাজের চোখে একজন অপরাধী। নীলা মনে মনে ভাবে, আমার ভালোবাসা কি এই অন্ধকারকে আলোকিত করতে পারবে, নাকি আমিও তার সাথে এই অন্ধকারে ডুবে যাব? কি করব আমি? আমার হৃদয় কেন দুটুকরো হয়ে যাচ্ছে? সে বুঝতে পারে তার সামনে এখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিছুদিন পর বিকেল 4টে, একটি পার্কে নির্জন বেঞ্চ। মিস্টার করিমের শরীর এখন আরো দুর্বল। নীলা তাকে একটি পার্কে নিয়ে এসছে। হঠাৎ রাহুল সেখানে আসে। তার চোখে সেই পুরনো প্রতিশোধের আগুন কিছুটা কমে এসছে। সে মিস্টার করিমের দিকে তাকায়। পার্কে নীরবতা ভেদ করে যেন এক গভীর আবেগ আর অনুতাপের আবহ তৈরি হয়। মিস্টার করিম রাহুলের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, রাহুল, আমি তোর কাছে ক্ষমা চাইছি বাবা। আমি কত বড় ভুল করেছিলাম। আমি সেদিন তোর কথা শুনিনি। আমি আমার ছেলের চক্রান্তে পা দিয়েছিলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। মিস্টার করিমের চোখ থেকে অনুতাপের জল গড়িয়ে পড়ে। তিনি রাহুলের হাত ধরতে যান, কিন্তু রাহুল হাত সরিয়ে নেয়। আমি জানি তুই আমাকে ক্ষমা করবি না, কিন্তু তোর কাছে অনুরোধ, অন্তত নীলাকে রেহাই দে। ও নির্দোষ, ও তোর ভালো চাইতো। রাহুল নীরবে তাকে দেখে, কোনো উত্তর দেয় না। তার মনে পুরনো ক্ষোভ, কিন্তু মিস্টার করিমের এই বিধ্বস্ত চেহারা দেখে তার প্রতিশোধের আগুন কিছুটা কমে আসে। তার চোখের কোণে এক টুকরো জল চিকচিক করে ওঠে, যা সে দ্রুত মুছে ফেলে। আপনার কৃতকর্মের ফল আপনি পেয়েছেন মিস্টার করিম। রিফাতকেও তার প্রাপ্য শাস্তি পেতে হয়েছে। এখন সব কিছু শেষ। আমার জীবনে আর কিছুই নেই রাহুল। তুই তোর প্রতিশোধ নিয়েছিস। এখন শুধু আমার একটাই প্রার্থনা, তুই যেন ভালো থাকিস। মিস্টার করিম হাউমাউ করে কাঁদতে থাকেন। তার অনুশোচনা এতটাই তীব্র যে তার রাহুলের কঠোর মন কেউ কিছুটা নাড়া দেয়। তার প্রতিশোধের যাত্রা শেষ হয়েছে, কিন্তু তার মনে এক নতুন শূন্যতা তৈরি হয়েছে। নীলা রাহুলের দিকে তাকিয়ে বলে, তুমি বাবাকে ক্ষমা করতে পারলে না রাহুল? ক্ষমা করা তো সহজ না নীলা, কিছু ক্ষত সারা জীবন থেকে যায়। বলি রাহুল সেখান থেকে চলে যায়। আরও 2 দিন কেটে যায়। একদিন রাহুল তার গ্রামে আসে। তার বাবা মা, যাদের সে দীর্ঘ 5 বছর ধরে দেখেনি, তাদের কথা তার মনে বারবার ভেসে উঠছিল। সে তার গ্রামের শেষ প্রান্তে, যেখানে তার পুরনো ভাঙা বাড়িটা ছিল, ঠিক সেই জায়গাতে একটা বিশাল অত্যাধুনিক বাড়ি তৈরি করছে। গ্রামের মানুষের চোখে বিস্ময়, কারণ তারা জানে না কে এই বাড়ির মালিক। তারা শুধু জানে কোনো এক বিশাল ধনী ব্যক্তি এই বাড়ি তৈরি করাচ্ছেন। শহরের ধুলিমাখা রাস্তা থেকে গ্রামের সবুজ আর নির্মল বাতাসে সে রাহুলের মনটা যেন একটু শান্তি পায়, কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী। আরকে নিজের গাড়িতে করে সেই নির্মাণাধীন বাড়ির কাছে আসে। সে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থাকে। তার চোখে সেই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। এই মাটির প্রতিটি ধূলিকণায় তার ছোটবেলার কষ্ট, তার বাবা মায়ের নীরব ত্যাগ মিশে আছে। আরকে মনে মনে বলে, এই বাড়িটা আমার বাবা মায়ের জন্য। তাদের সব স্বপ্ন ভেঙে গিয়েছিল আমার জন্য। আমি তাদের সেই স্বপ্ন ফিরিয়ে দেব। সে তার নির্মাণ কর্মীদের সাথে কথা বলে।
তাদের নির্দেশ দেয় যেন দ্রুত কাজ শেষ হয় এবং কোনোভাবেই যেন বাড়ির আসল মালিকের পরিচয় প্রকাশ না পায়। নির্মাণ সুপারভাইজার বলে, বস, কাজ প্রায় শেষ। আর 2-1 দিনের ভিতরে পুরো বাড়ি প্রস্তুত হয়ে যাবে। খুব ভালো কথা। আমার বাবা মা যেন কোনোভাবে এই বাড়ির আসল মালিকের কথা জানতে না পারে। তাদের এটা সারপ্রাইজ। সে গ্রাম ঘুরে দেখে প্রতিটি মোড়, প্রতিটি গাছ তাকে তার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। সে দূর থেকে তার পুরনো ভাঙা বাড়ির দিকে তাকায়, যেখানে তার মা বাবা এখনো থাকেন। তার মনটা বিষণ্ণ হয়ে ওঠে। বিকেল 3টা। রাহুল একজন সাধারণ গ্রাম্য ছেলের বেশে তার পুরনো বাড়িতে আসে। সে তার মা বাবার সামনে নিজেকে একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দেয়, যে তাদের ব্যবসার কাজে গ্রাম দেখতে এসে। কিন্তু বাবা মা তো বাবা মাই। ছেলেকে দেখে চিনে ফেললেন। তার মা বাবা তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। রাহুলের মা উঠানে বসে সবজি কাটছিলেন, বাবা পাশে বসে বিড়ি টানছিলেন। হঠাৎ রাহুলকে দেখে তারা হতবাক হয়ে যান। রাহুলের মা কাঁপা কাঁপা গলায় বলেন, রাহুল, বাবা আমার, তুই বেঁচে আছিস? আমি ভেবেছিলাম আর কোনোদিন তোকে দেখতে পাবো না। তিনি রাহুলকে জড়িয়ে ধরেন। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। রাহুলের বাবা আবেগ আপ্লুত হয়ে বলেন, এতদিন কোথায় ছিলি বাবা? আমাদের কোনো খোঁজ নিলি না? আমরা কত চিন্তা করেছি তোর জন্য। রাহুল তাদের জড়িয়ে ধরে, চোখে জল। আমি ভালো ছিলাম বাবা, কাজের সূত্রে শহরে ছিলাম, তাই আসতে পারিনি। কিন্তু আমি সবসময় তোমাদের কথা ভেবেছি, তোমাদের খবর নিয়েছি। রাহুল তাদের বলে সে এখন একজন সফল ব্যবসায়ী। তার মা বাবা তাদের ছেলের সাফল্যে গর্বিত হন, কিন্তু তাদের মনে কিছুটা দ্বিধা কাজ করে। তাদের কাছে রাহুলের এই উত্থান যেন অবিশ্বাস্য। রাহুলের মা বলেন, কিন্তু বাবা, আমরা শুনেছি করিম সাহেবের সব কিছু শেষ হয়ে গেছে। তার বাড়ি ঘর সব নিলামে উঠেছে। আর তার ছেলে রিফাত, সে তো পাগল হয়ে গেছে। এইসব নাকি কোনো এক আরকে নামে লোক করেছে। রাহুলের মুখের পেশি শক্ত হয়ে ওঠে। সে জানতো এই খবর তাদের কাছে পৌঁছাবে। আমি এসবের কিছু জানি না মা, শহরে এমন অনেক ঘটনা ঘটে। তারা তাকে গ্রামে থাকার জন্য পিড়াপিড়ি করে। রাহুল জানায় সে এই গ্রামে একটি নতুন বাড়ি তৈরি করছে এবং সেখানে তারা সবাই একসাথে থাকবে। তার মা বাবা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। আমাদের এত বড় বাড়ি, আমাদের এতদিনের কষ্ট শেষ হলো তাহলে। তাদের চোখে তখনও আরকে নামক মাফিয়া কিংয়ের কাজের জন্য এক মিশ্র প্রতিক্রিয়া। একদিকে ছেলের জন্য গর্ব, অন্যদিকে সেই মাফিয়ার প্রতি ভয়। 4 দিন পর সকাল 10টা, রাহুলের মা বাবা নতুন বাড়িতে প্রবেশ করে। তারা অবাক হয়ে বাড়ির বিশালতার সৌন্দর্য দেখে। তারা ঘরের প্রতিটি কোণা ঘুরে দেখেন। তাদের চোখে বিস্ময়। রাহুলের মা বলেন, আমাদের রাহুল আমাদের জন্য এত বড় বাড়ি বানিয়েছে। ঠিক তখনই রাহুল সেখানে আসে। তার মুখটা গম্ভীর। সে জানে এটাই সত্য বলা সঠিক সময়। রাহুলের হৃদয় কাঁপছে। সে জানে এই সত্য তার মা বাবার কাছে কতটা আঘাতের হতে পারে, কিন্তু সে আর লুকাতে চায় না। মা, বাবা, এই বাড়ির মালিক আরকে, আর আমি সেই আরকে। রাহুলের মা বাবা স্তম্ভিত হয়ে যান। তাদের চোখে অবিশ্বাস। তাদের ছেলে একজন মাফিয়া কিং, যে তাদের সব দুঃখের কারণ করিম পরিবারকে ধ্বংস করেছে। তাদের এতদিনের বিশ্বাস, এতদিনের স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে যায়। রাহুলের মা কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, তুই তুই আর কে, যে করিমের সবকিছু শেষ করে দিয়েছে? তুই এসব কি বলছিস রাহুল? রাহুলের বাবা রাহুলের দিকে এক কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই কি করলি রাহুল? আমরা তোকে সততার শিক্ষা দিয়েছিলাম। তুই কেন এমন অন্ধকার পথে গেলি? তুই একজন মাফিয়া হয়ে গেলি। এই কাজ কেন করলি তুই? রাহুল ধীরে ধীরে তার মা বাবার সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখে জল। আমার কোনো উপায় ছিল না বাবা মা। আমাকে যে অপমান করা হয়েছিল তা বলার মতো ছিল না। আমি প্রতিশোধ নিয়েছি। তাদের কাছ থেকে আমার সব কেড়ে নিয়েছি, যারা আমার জীবন নষ্ট করে দিয়েছিল। রাহুলের মা কান্নায় ভেঙে পড়েন। কিন্তু এ কেমন প্রতিশোধ? তুই যে নিজের জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে দিলি। তুই তো সেই পুরনো রাহুল নেই। আমি আমার সেই সরল ছেলেটাকে ফিরে চাই। এইসব থেকে বেরিয়ে আয় বাবা। তার মা বাবা তাকে এসব থেকে বেরিয়ে আসতে বলেন। তাদের চোখে শুধু আকুতি। তাদের কাছে টাকা বা বিশাল বাড়ি কোনো গুরুত্বপূর্ণ নয়।
তাদের ছেড়ে যেন সেই পুরনো সৎ রাহুল হয়ে ওঠে। রাহুল তার মাকে নিয়ে নতুন বাড়ির ছাদে আসে। দূর থেকে তাদের পুরনো গ্রাম দেখা যাচ্ছে। রাহুলের মা তার ছেলের হাত ধরে বসে আছে, তার চোখে জল। বাবা তুই এসব কি করছিস? আমরা তো তোকে এমন শিক্ষা দেইনি। আমরা জানতাম তুই একদিন বড় বিজ্ঞানী হবি। তুই কেন এসব কাজ করলি? মা, আমি অনেক কষ্ট পেয়েছি। তোমরা জানো না আমি কেমন নরক থেকে ফিরে এসেছি। প্রতিশোধ ছাড়া আমার আর কিছু ছিল না। প্রতিশোধ নিয়ে কি পেলি? শান্তি? দেখ, তুই নিজে অশান্তিতে আছিস, আর তোর চোখে সে আগের মতো শান্তি নেই বাবা। এই অন্ধকার জগৎ ছেড়ে বেরিয়ে আয়। আমরা তোর সাথে আছি। তোর বাবাও তোকে ক্ষমা করে দিয়েছেন। রাহুল তার মায়ের দিকে তাকায়। তার মায়ের চোখে এক রাশ ভালোবাসা আর আকুতি। তার মায়ের কথাগুলো তার কঠিন হৃদয়কে স্পর্শ করে। সে এতদিন ধরে যে প্রতিশোধের আগুন নিয়ে বেঁচেছিল তা যেন ধীরে ধীরে নিভে আসছে। কিন্তু মা, আমি তো আর চাইলেও এই জগৎ থেকে বের হতে পারবো না। এটা এতটা সহজ নয়। যদি তুই চেষ্টা করিস তাহলে সব সম্ভব। তুই যে রাহুল, যে কোনো কঠিন কাজ করতে পারিস আমাদের জন্য, তোর শান্তির জন্য। তুই এসব ছেড়ে দে। আমরা তোকে নিয়ে আবার নতুন করে শুরু করব। তুই তোর পুরনো স্বপ্নগুলো নিয়ে বাঁচবি। আমরা তোর পাশে থাকবো বাবা। রাহুল দীর্ঘশ্বাস ফেলে। একদিকে তার বিশাল সাম্রাজ্য, তার ক্ষমতা, অন্যদিকে তার মা বাবার ভালোবাসা আর সাধারণ জীবনের হাতছানি। তার মন এক গভীর দ্বিধায় পড়ে যায়। সে এখন সত্যিই শান্তি চায়। রাহুল মনে মনে বলে, এই বিশাল সাম্রাজ্য আমাকে কি সত্যি শান্তি দিতে পারবে, নাকি মায়ের কোলে ফিরে গেলেই আমি আসল শান্তি পাবো? রাহুল তার মায়ের হাতটা শক্ত করে ধরে। তার চোখে এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার ছাপ স্পষ্ট। পরের দিন বিকেলে রাহুল গ্রামের মেঠো পথে হাঁটছে। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে প্রতিশোধের তৃপ্তি, অন্যদিকে মা বাবার চোখে দেখা কষ্ট তাকে বিচলিত করছে। সে গ্রামের প্রতিটি পুরনো দোকানের দিকে তাকায়। সেই খালপাড় যেখানে সে বন্ধুদের সাথে খেলত, সব যেন তাকে পুরনো দিনগুলো মনে করিয়ে দিচ্ছে। গ্রামের পরিচিত বাতাস রাহুলের চুলে বিলি কেটে যায়, কিন্তু তার মনটা তখনও শহরে ফেলে আসা ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে। রাহুল একটা ভাঙা সেতুর উপর এসে দাঁড়ায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই দিন, যেদিন পুলিশ তাকে টেনে নিয়ে যাচ্ছিল আর গ্রামের মানুষ তাকে চোর অপবাদ দিচ্ছিল। তার মুষ্টিবদ্ধ হাত শক্ত হয়ে ওঠে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একজন পোট ভদ্রলোক। তার পরনে সাদা পাঞ্জাবি, চোখে চশমা। রাহুল প্রথমে চিনতে পারে না। আরে স্যার, আপনি? ভদ্রলোকের কাছে এই কণ্ঠস্বর যেন পরিচিত লাগে। তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করে। ইনি সেই আইনজীবী সাহেব যিনি রাহুলকে থানা থেকে জামিনে বের করেছিলেন। সেই একমাত্র মানুষ যিনি তার সততায় বিশ্বাস করেছিলেন। স্যার, আপনি আপনি এখানে? হ্যাঁ বাবা, আমি এখানেই থাকি। তোমাকে দেখে চিনতে পারলাম না। কে তুমি বাবা? ও স্যার, আমাকে চিনতে পারছেন না? আমি রাহুল, রাহুল রাজ। আপনি যে আমাকে পুলিশ স্টেশন থেকে জামিনে বাহির করেছিলেন, আমাকে চোরের মিথ্যা অপবাদ দিয়েছিল। ও রাহুল, আচ্ছা আচ্ছা, এবার চিনতে পেরেছি। কিন্তু তোমার চেহারা এতটাই বদলে গেল কিভাবে? তোমাকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে। দাড়ি, মোষ, লম্বা চুল, তোমাকে দেখে চেনাই যাচ্ছে না। এত বদলে গেলে কিভাবে? সময় আমাকে বলতে দিয়েছে স্যার। রাহুল আর আইনজীবী সাহেব গ্রামের এক চায়ের দোকানে বসে। রাহুল আইনজীবীকে তার সাফল্যের গল্প শোনায়। তার কণ্ঠে এক চাপা গর্ব। সে তার প্রতিশোধের কথা বলে, কিভাবে সে করিম পরিবারকে শেষ করে দিয়েছে, যারা তাকে মিথ্যে অপবাদ দিয়েছিল। আমি তাদেরকে শেষ করে দিয়েছি স্যার, যারা আমাকে চোর অপবাদ দিয়েছিল, আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। মিস্টার করিমের সব কিছু এখন আমার। রিবাদকেও তার প্রাপ্য শাস্তি দিয়েছি। আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। আইনজীবী সাহেব শান্তভাবে রাহুলের কথা শোনেন। তার মুখে এক গভীর চিন্তার ছাপ। তিনি চায়ের কাপটা টেবিলে রেখে রাহুলের দিকে তাকান। তুমি যাকে শেষ করেছো, তাকে কি তুমি সত্যি শেষ করেছো রাহুল? তুমি কি জানো তোমাকে কে জামিন করিয়েছিল সেদিন? রাহুল আইনজীবীর প্রশ্নে হতবাক হয়ে যায়। তার মনে পড়ে আইনজীবীর কাছ থেকে সে জানতে পেরেছিল কোনো এক শুভাকাঙ্ক্ষী তার জামিনের ব্যবস্থা করেছিল, কিন্তু কে সেটা তিনি কখনোই বলেনি। রাহুল কৌতূহলী হয়ে বলে, কে কে আমাকে জামিন করিয়েছিল স্যার? আপনি তো কখনো বলেননি। আইনজীবী সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে। তার চোখে এক মিশ্র অনুভূতি, যেন তিনি এক কঠিন সত্য বলতে চলেছেন। তোমার মনে আছে
সেদিন করিম সাহেবের মেয়ে নীলা কত কান্নাকাটি করছিল, সে তোমার জন্য কতটা চিন্তিত ছিল। রাহুল নীলার কথা শুনে অস্থির হয়ে ওঠে। তার মনে সেদিনের স্মৃতি ভেসে ওঠে যখন নীলা তার দিকে অসহায় চোখে তাকিয়েছিল। সেদিন তোমাকে জামিন করানোর জন্য কেউ এগিয়ে আসেনি রাহুল। তোমার মা বাবার কাছেও তখন টাকা ছিল না। জানো কে তোমার জামিনের ব্যবস্থা করেছিল? জানো? রাহুল অধীর আগ্রহে আইনজীবীর দিকে তাকায়। তার বুক ধুকপুক করছে। নীলা, মিস্টার করিমের মেয়ে নীলা। সে তার মায়ের গহনা লুকিয়ে এনে আমাকে দিয়েছিল যাতে তোমাকে জামিন করানো যায়। সে আমার কাছে বারবার অনুরোধ করছিল তোমাকে বাঁচানোর জন্য। সে বিশ্বাস করত তুমি নির্দোষ। রাহুল স্তম্ভিত হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। এই সত্য তার মাথায় যেন বাজ পড়ার মতো লাগে। নীলা তার জন্য, যার পরিবারকে সে শেষ করে দিয়েছে। রাহুলের মনে প্রতিশোধের আগুন যেন এক মুহূর্তে নিভে যায়। তার সামনে ভেসে ওঠে নীলার নিষ্পাপ মুখ, তার ভালোবাসার অনুভূতি। রাহুল অবিশ্বাস্য কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে, নীলা, নীলা আমাকে জামিন করেছিল, কিন্তু কেন? সে কেন এমন করবে? সে তোমাকে বিশ্বাস করতো রাহুল। সে তোমার সততায় বিশ্বাস করত। সে তোমায় ভালোবাসতো। রাহুলের মনে এই সব মুহূর্তে ভেসে ওঠে যখন নীলা তার দিকে রহস্যময় চোখে তাকিয়েছিল। তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করত। তার মনে পড়ে নীলার সেই আবেগপ্রবণ কথাগুলো। তুমি রাহুল, তাই না? রাহুল মনে মনে ভাবে, আমি কি করেছি? আমি তো নীলাকে মনে মনে ভালোবাসতাম। সে ছোটবেলা থেকে যাকে ভালোবাসতাম সে আমাকে বাঁচিয়েছিল, আর আমি কিনা তার পরিবারকে শেষ করে দিলাম। আমি কি করলাম? রাহুল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মুখটা ফ্যাকাশে। সে এতদিন ধরে যে প্রতিশোধের পথে হেঁটেছে তা যেন এক নিমিষে অর্থহীন মনে হয়। তার ভেতরে অনুশোচনার আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার প্রতিশোধের সবচেয়ে বড় আঘাতটা তার নিজের ভালোবাসার মানুষের উপরেই করেছে। আইনজীবী আবার বলেন, তুমি তোমার প্রতিশোধ নিয়েছ রাহুল, কিন্তু বিনিময়ে তুমি কি হারিয়েছ সেটা কি ভেবে দেখেছ? রাহুল কোনো উত্তর দিতে পারে না। তার মাথা ঘুরছে। সে বুঝতে পারে তার এই মাফিয়া কিং হওয়া, তার এই বিশাল সাম্রাজ্য সবকিছু এখন তার কাছে অর্থহীন। সে নীলার কাছে কি জবাব দিবে? কিভাবে এই ভুল শুধরাবে? আরো 2 দিন পর রাহুল শহরে ফিরে এসেছে। সন্ধে 7টা। নীলা আরকের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাইরে এসে দাঁড়ায়। তার মনে এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা। সে রাহুলকে অনেক ভালোবাসে, কিন্তু তার বিবেক এই অন্ধকার জগৎকে মেনে নিতে পারছে না। সে ইন্টারকমে আরকে কল করে। নীলা কঠিন কণ্ঠে বলে, আরকে, আমি তোমার সাথে কথা বলতে এসেছি, দরজা খুলো। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। নীলা ভেতরে ঢুকে। রাহুল গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে নীলা? তুমি কেন এখানে এসেছো? আমি তোমাকে একটা কথা জানাতে এসেছি রাহুল, আমার জীবনের সবচেয়ে বড় গোপনীয় কথা। নীলা রাহুলের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে জল, কিন্তু তার কণ্ঠে দৃঢ়তা। রাহুল, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোমাকে খুঁজেছি। তুমি যখন চলে গিয়েছিলে আমি বিশ্বাস করিনি তুমি চোর। আমি সব সময় তোমার ভালো চেয়েছি। রাহুলের চোখে এক অদ্ভুত মুগ্ধতা। নীলার ভালোবাসা তার কঠিন হৃদয়কে স্পর্শ করে। আমিও তোমাকে। নীলা রাহুলকে থামিয়ে দিয়ে বলে, জানি রাহুল, তুমিও আমাকে ভালোবাসো, এটাই তো বলবে তাই না? কিন্তু রাহুল, আমি তোমার এই মাফিয়া জীবন মেনে নিতে পারবো না। এই অন্ধকার জগৎ, এই খুন খারাপি, এই ক্ষমতা নিয়ে তুমি সুখী থাকতে পারবে না। আমি সুখী হতে পারবো না। রাহুল নীলার দিকে অবাক হয়ে তাকায়। যদি তুমি আমার সাথে থাকতে চাও, যদি আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করতে চাই, তাহলে তোমাকে এই অন্ধকার জগৎ ছেড়ে বেরিয়ে আসতে হবে। তোমাকে পুরনো রাহুল হতে হবে, যে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখত, যে সৎ আর সাধারণ জীবন ভালোবাসত। রাহুল স্তম্ভিত হয়ে যায়। এটা তার জন্য জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সে এখন অন্ধকার জগতের চূড়ায়। তার হাতে অসীম ক্ষমতা আর অর্থ, আর নীলা তাকে সব ছেড়ে দিতে বলছে। তুমি কি বলছো নীলা? এত কিছু ছেড়ে দেওয়া এটা কি সম্ভব? যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে সম্ভব। আমি জানি তুমি পারবে রাহুল, আমি তোমার পাশে থাকবো। নীলা রাহুলের উত্তরের জন্য অপেক্ষা করে। তার চোখে একরাশ আশা আর ভালোবাসা। রাহুল নীরবে নীলার দিকে তাকিয়ে থাকে। তার মনে তখন এক তীব্র দ্বন্দ্ব চলছে। অন্ধকার জগতের অসীম ক্ষমতা নাকি নীলার সাথে এক ভালোবাসার সাধারণ জীবন। এই সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে।
রাহুল আর নীলার মধ্যে এক অদ্ভুত নীরবতা। আইনজীবী সাহেবের কাছ থেকে সত্য জানার পর রাহুলের মন অস্থির। নীলার ভালোবাসা আর তার ত্যাগের কথা জেনে রাহুলের প্রতিশোধের আগুন অনেকটাই নিভে গেছে। তার মন এখন নীলার দিকে টানছে। নীলা রাহুলের দিকে তাকিয়ে আছে, তার চোখে কৌতূহল আর আশা। কি হলো রাহুল, তুমি কিছু বলছো না কেন? রাহুল ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে আসে, তার মুখে এক গভীর আবেগ। সে নীলার হাত ধরে। নীলা, আমি আমি জানতাম আমি জানতাম সেদিন তুমি আমাকে জামিন করেছিলে। আমি অন্ধ ছিলাম নীলা, আমার চোখে শুধু প্রতিশোধ ছিল। নীলা চোখে জল আসে। রাহুলের কথা শুনে সে বুঝতে পারে রাহুল তার ভুল বুঝতে পারছে। আমি তোমাকে ভালোবাসতাম রাহুল, আমি সবসময় তোমাকে বিশ্বাস করতাম। আমি জানতাম তুমি নির্দোষ ছিলে। রাহুল নীলার হাত দুটো শক্ত করে ধরে, তার চোখে এক গভীর অনুশোচনা। আমিও তোমাকে ভালোবাসি নীলা, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। এমনকি যখন আমি এই অন্ধকার জগতে ডুবেছিলাম তখনও তোমার স্মৃতি আমাকে তাড়িত করতো। নীলার মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। তাদের মধ্যে পুরনো প্রেম আবার নতুন করে জেগে ওঠে। রাহুল নীলাকে নিজের কাছে টেনে নেয়। তাদের ভালোবাসা যেন সময়ের সব দূরত্ব আর কষ্টের বাঁধ ভেঙে দিয়েছে। তুমি আমার সাথে থাকবে তো রাহুল? তুমি এই অন্ধকার জগৎ ছেড়ে বেরিয়ে আসতে পারবে? রাহুল নীলার কপালে আলতো করে চুমু খায়। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি নীলা, আমি এই অন্ধকার জগৎ ছেড়ে দেব, কিন্তু এর জন্য সময় লাগবে। এই জগৎ থেকে বেরিয়ে আসাটা এতটা সহজ নয়, অনেক হিসাব বাকি আছে, অনেক বাধা বেরোতে হবে। আমি জানি, কিন্তু আমি তোমার পাশে থাকবো রাহুল। আমরা একসাথে এই পথটা বেরোবো। তারা একে অপরকে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসা যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। রাহুল জানে তার সামনে এক নতুন যুদ্ধ, কিন্তু এবার তার পাশে নীলা আছে। ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার পরপরই রাহুল তার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। তার মাফিয়া প্রতিদ্বন্দ্বীরা, যারা তার সাম্রাজ্য দখল করার জন্য মরিয়া, তারা তাকে আরো কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছে। আর্কের বিশ্বস্ত সহকারী অমৃত একটি রিপোর্ট নিয়ে আসে। বস, খবর ভালো না। কালামাস্তান আর তার গ্যাং এখন আরও শক্তিশালী হয়েছে। তারা শহরের সমস্ত ছোট গ্যাংগুলোকে একত্রিত করছে। মনে হচ্ছে তারা আপনাকে দুর্বল ভেবে আপনার উপর হামলা করার পরিকল্পনা করছে। রাহুল টেবিলে হাত রেখে বলে, দুর্বল? তারা আমাকে দুর্বল ভাবছে? তারা মনে হয় বলে গেছে আমি কে। তারা জেনে গেছে যে আপনি আপনার গ্রামের বাড়ি তৈরি করেছেন এবং আপনার মা বাবার কাছে গেছেন। তারা মনে করছে আপনার মন নরম হয়ে গেছে, আর তাদের প্রধান লিডার কালামাস্তান নিজেই আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। রাহুল বুঝতে পারে এই জগৎ থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। তার পিছু ছাড়বে না এই অন্ধকার। তার ক্ষমতা শেষে থাকাটাই তার জন্য এখন বিপদ ডেকে আনছে। কালামাস্তান, তার এত বড় সাহস! সে তো জানে না এই আর কে কতটা ভয়ঙ্কর হতে পারে। বস, তারা শহরের বিভিন্ন প্রান্তে আমাদের অবৈধ ব্যবসাগুলোতে হামলা চালাচ্ছে। আমাদের লোকসান বাড়ছে। রাহুল চিন্তিত হয়ে ওঠে। সে নীলাকে প্রতিশ্রুতি দিয়েছে এই জগৎ ছেড়ে দিবে, কিন্তু এই পরিস্থিতি তাকে থামতে দিচ্ছে না। এই কালো মাস্তানকে শেষ না করলে আমি কোনোদিন এই জগৎ থেকে বেরিয়ে আসতে পারবো না। নীলাকে আর বাবা মাকে দেওয়া আমার প্রতিশ্রুতি পূরণ করতে হলে আমাকে আরও একবার নোংরা খেলায় নামতে হবে। সে তার পুরনো ফাইলগুলো খুলে বসে, কালামাস্তানের দুর্বল দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করে। পরের দিন সকাল 10টা, আর্কের অফিসে নীলা এসে হাজির। নীলা রাহুলকে তার অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য প্রতিনিয়ত উৎসাহিত করে। সে রাহুলের অফিসে আসে, তার হাতে কিছু ফাইল। সে বৈধ ব্যবসার নতুন নতুন সুযোগ নিয়ে এসেছে। রাহুল, আমি কিছু নতুন ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি। তুমি তো এখন অনেক ধনী, তুমি চাইলে বৈধ পথেও বড় কিছু করতে পারো। যেমন এই প্রজেক্টটা দেখো, এতে প্রচুর লাভের সম্ভাবনা আছে, আর এটা সম্পূর্ণ পরিষ্কার ব্যবসা। রাহুল নীলার দিকে তাকায়, তার চোখে এক মিশ্র অনুভূতি। একদিকে নীলার প্রচেষ্টা দেখে সে মুগ্ধ, অন্যদিকে তার মাথায় তখনও মাফিয়া জগতের হিসেব ঘুরছে। নীলা, আমি বুঝতে পারছি তুমি কি চাইছো, কিন্তু আমার হাতে এখন অনেক কাজ। কালামাস্তান আমাকে সহজে ছাড়বে না। আমি জানি, কিন্তু তোমাকে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে রাহুল। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার সাথে আছি। আমরা একসাথে এই বৈধ ব্যবসাটা শুরু করি। আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাকে সাহায্য করব। নীলা রাহুলের পাশে গিয়ে বসে, ফাইলগুলো খুলে তাকে বোঝাতে শুরু করে। তার চোখে এক দৃঢ় বিশ্বাস, সে পারবে রাহুলকে ফিরিয়ে আনতে।
মনে আছে তুমি বলেছিলে তুমি বিজ্ঞানী হতে চাও। তোমার সেই স্বপ্নটা কি আর পূরণ হবে না? তুমি এই অবৈধ ব্যবসা ছেড়ে দাও রাহুল। তোমার বুদ্ধি আর মেধা দিয়ে তুমি বৈধ পথে অনেক বড় হতে পারবে। রাহুল নীলার কথায় প্রভাবিত হয়। সে বুঝতে পারে নীলা তার ভালোর জন্য এসব বলছে। সে ধীরে ধীরে বৈধ ব্যবসার দিকে মনোযোগ দিতে শুরু করে। নীলা তাকে বিভিন্ন মিটিংয়ে সাহায্য করে, নতুন ক্লায়েন্টদের সাথে পরিচয় করিয়ে দেয়। রাহুল মনে মনে বলে, নীলা আমার জীবনের আলো। সে আমাকে এই অন্ধকার থেকে টেনে বের করতে চাইছে। আমাকে তার জন্য হলেও চেষ্টা করতে হবে। রাত 9টা, আরকের গোপন সদর দপ্তর। রাহুল বুঝতে পারে কালামাস্তানের সাথে চূড়ান্ত যুদ্ধ না করে সে এই জগৎ থেকে মুক্তি পাবে না। সে তার সমস্ত সম্পদ এবং নেটওয়ার্ক একত্রিত করার সিদ্ধান্ত নেয়। তার সামনে এখন দুটো পথ, হয় কালামাস্তানকে শেষ করে এই জগৎ থেকে বেরিয়ে আসা, অথবা এই অন্ধকারেই ডুবে থাকা। সে দ্বিতীয়টা চায় না। রাহুলের চোখে এক নতুন দৃঢ়তা। তার সামনে এখন শেষ যুদ্ধ, যা তাকে হয় মুক্তি দিবে, নয়তো চিরতরে অন্ধকারে ডুবিয়ে দিবে। সে তার বিশ্বস্ত অনুগতদের নিয়ে গোপন সদর দপ্তরে মিটিংয়ে বসেছে। তার প্রধান সহকারী অমিত, তার কিছু বিশ্বস্ত জেনারেলরা তার সামনে বসে আছে। রাহুল বলে, কালামাস্তান মনে করেছে আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু সে জানে না এই দুর্বলতা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি নীলাকে প্রতিশ্রুতি দিয়েছি এই অন্ধকার ছেড়ে দেব, আর সেই প্রতিশ্রুতি রাখতে হলে আমাকে এই যুদ্ধে জিততেই হবে। অমিত বলে, আমরা আপনার সাথে আছি বস। কালামাস্তানকে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে। ঠিক আছে, আগামী 3 দিনের মধ্যে কালামাস্তানের সব দুর্বল দিক খুঁজে বের করো। তার নেটওয়ার্ক, তার গোপন আস্তানা, তার প্রতিটি নড়াচড়া আমার জানা চাই। আমরা এবার সরাসরি আঘাত করব। অনুগতরা তাদের বসকে দেখে উৎসাহিত হয়। তারা জানে আরকে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সে তা পূরণ করেই ছাড়ে। রাহুল তার হাতে একটা ম্যাপ নেয়, যেখানে শহরের মাফিয়াদের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ দেখানো আছে। কালামাস্তানের এলাকাগুলো লাল রঙে চিহ্নিত। এই যুদ্ধ হবে চূড়ান্ত, হয় আমরা নয়তো ওরা। এই যুদ্ধের পর এই শহরে হয়তো আমার নাম থাকবে, নয়তো কালামাস্তানের। সে তার অনুগতদের দিকে তাকায়, তাদের চোখেও যুদ্ধের আগুন। রাহুল তার অস্ত্র পরীক্ষা করে। সে জানে এই যুদ্ধ শুধু তার প্রতিশোধের জন্য নয়, তার ভালোবাসার জন্য, তার নতুন জীবনের জন্য। সে শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়। শহরের উপকণ্ঠে এক বিশাল পরিত্যক্ত ওয়্যার হাউস। এই অন্ধকার গুদামের ভেতরেই শুরু হতে যাচ্ছে এক বিশাল এবং রক্তাক্ত যুদ্ধ। একদিকে রাহুল আরকে তার সীমিত কিন্তু অত্যন্ত প্রশিক্ষিত দল নিয়ে প্রস্তুত, অন্যদিকে কালামাস্তানের অসংখ্য গ্যাংস্টার। রাহুলের সামরিক প্রশিক্ষণ এবং কৌশলগত বুদ্ধি আজকের রাতে চূড়ান্তভাবে প্রকাশিত হবে। কালামাস্তান তার বিশাল বাহিনী নিয়ে ওয়্যার হাউসের ভেতরে প্রবেশ করে। তার মুখে এক শয়তানি হাসি। সে ভাবে আরকে এখন দুর্বল, আর আজই তার শেষ দিন। আর কে, আজ তোর খেলা শেষ। এই শহর আজ থেকে আমার। আমার লুকিয়ে কোথায় লুকিয়ে আছিস? বের হয়ে আয়। এদিকে যুদ্ধ শুরু হওয়ার আগেই নীলা অস্থিরভাবে পায়চারি করছিল। সে জানে রাহুল আজ কালামাস্তানের সাথে চূড়ান্ত যুদ্ধে নামছে। সে নিজেকে এই যুদ্ধে সরাসরি জড়াতে চায়নি, কিন্তু সে রাহুলকে একা ছেড়ে দিতে পারে না। সে তার ব্যক্তিগত গোয়েন্দা শফিকের মাধ্যমে কালামাস্তানের কিছু গোপন তথ্য সংগ্রহ করেছে। নীলা ফোনে শফিককে বলে, শফিক ভাই, আপনি নিশ্চিত তো কালামাস্তানের এই গোপন আস্তানাটা কোথায়, আর তার দুর্বল পয়েন্টগুলো কি কি? হ্যাঁ ম্যাডাম, আমি নিশ্চিত। কালামাস্তানের মূল শক্তি হলো তার ড্রাগ সাপ্লাইয়ের রুট, আর তার গোপন আস্তানা হলো পুরনো ইটের ভাটার পেছনের এক আন্ডারগ্রাউন্ড বাংকার। ওখানে ওর সব অস্ত্র মজুদ থাকে। নীলা ফোন কেটে দেয়। তার হাতে একটা ছোট নোটবুক। সে দ্রুত রাহুলের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিতে চায়। সে জানে এই তথ্যগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজের জীবন বাজি রেখে সে বেরিয়ে পড়ে। শহরে রাতের অন্ধকার ভেদ করে নীলা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তার মনে শুধু রাহুলকে বাঁচানোর চিন্তা। রাত প্রায় 10:30। ওয়্যার হাউসের কাছাকাছি একটি নিরিবিলি জায়গা। যুদ্ধ তখনও শুরু হয়নি। রাহুল তার দলের সাথে ওয়্যার হাউসের বাইরে প্রস্তুতি নিচ্ছে। নীলা সাহস করে ওয়্যার হাউসের কাছাকাছি আসে। সে রাহুলকে দেখতে পায়। নীলা হাঁপাতে হাঁপাতে বলে, রাহুল, রাহুল, আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। রাহুল অবাক হয়ে নীলাকে দেখে। নীলা, তুমি এখানে কি করছো? এখানে খুব বিপদ, তোমার আশাটা ঠিক হয়নি। নীলা রাহুলের হাতে নোটবুকটা ধরিয়ে দিয়ে বলে, আমি কালামাস্তানের কিছু গোপন তথ্য পেয়েছি। তার গোপন আস্তানা
আর তার অস্ত্রের মজুদ। এই দেখো, সব লেখা আছে, এটা তোমার কাজে দিবে। রাহুল দ্রুত নোটবুকটা নেয়। তার চোখে এক ঝলক বিস্ময়। নীলা যে তার জন্য এতটা ঝুঁকি নেবে তার সে কল্পনাও করেনি। তুমি নিজের জীবন বাজি রেখে এসব করেছো নীলা, তোমাকে ধন্যবাদ। এই তথ্য আমার অনেক কাজে দেবে। এখন তুমি দ্রুত এখান থেকে যাও। সাবধানে থেকো রাহুল, আমার জন্য হলো সাবধানে থেকো, তুমি আমার সব। রাহুল নীলাকে এক মুহূর্তের জন্য জড়িয়ে ধরে, তারপর তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। নীলা সেখান থেকে চলে যায়, কিন্তু তার মন রাহুলের জন্য চিন্তিত। এই তথ্যগুলোই রাহুলের কৌশলগত পরিকল্পনায় পরিবর্তন আনে এবং তাকে কালামাস্তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে দেয়। হঠাৎ ওয়্যারহাউসের ভেতর থেকে একটা তীব্র বিস্ফোরণের শব্দ হয়। কালামাস্তানের লোকগুলো চমকে ওঠে। রাহুল যে তাদের জন্য ফাঁদ পেতে রেখেছে তা তারা কল্পনাও করেনি। গোলাগুলির শব্দে ওয়্যারহাউসের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। লোহার গার্ডারগুলো কেঁপে ওঠে। ধুলো আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আসে। রাহুল আরকে ছাদের ওপর থেকে এক লহমায় নিচে লাফিয়ে পড়ে। তার হাতে দুটি পিস্তল, তার প্রতিটি গুলি নির্ভুল। তার লোকগুলো চারদিক থেকে কালামাস্তানের গ্যাংদের ঘিরে ধরে। ওয়্যারহাউসের ভেতরে শুরু হয় তুমুল অ্যাকশন ও তীব্র লড়াই। রাহুল চিৎকার করে বলে, আজ কাউকে ছাড়ব না, এই খেলাটা শেষ হবেই আজ। গোলাগুলি আর হাতাহাতিতে ওয়্যারহাউসের প্রতিটি কোণা কেঁপে ওঠে। রাহুল একা হাতে কালামাস্তানের বেশ কয়েকজন লোককে ধরাশায়ী করে। তার গতি, তার শক্তি যেন কল্পনার বাইরে। সে প্রতিটি শত্রুর দুর্বল পয়েন্ট জানে এবং সেখানেই আঘাত করে। কালামাস্তান রাগে ফুঁসতে থাকে। সে নিজেও একজন অভিজ্ঞ যোদ্ধা। সে রাহুলকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু রাহুল বিদ্যুতের গতিতে সরে যায়। তুই কি মানুষ নাকি শয়তান? এত শক্তি তোর কোথা থেকে এলো? এরা সেই শক্তি যা আমাকে তোর মতো জঘন্য মানুষদের হাত থেকে বাঁচিয়েছিল। এটা সেই শক্তি যা আমি আমার অপমানের প্রতিশোধ নিতে অর্জন করেছিলাম। কালামাস্তান এবং তার গ্যাং পাল্টা আক্রমণ চালায়। ওয়্যারহাউসের ভেতরে বোমা বিস্ফোরণের শব্দ হয়। ধোঁয়ায় সবকিছু ঢেকে যায়। রাহুলের কৌশলগত বুদ্ধি এখানে সবচেয়ে বেশি কাজে লাগে। সে ধোঁয়াকে ব্যবহার করে তার শত্রুদের বিভ্রান্ত করে এবং এক এক করে তাদের পরাস্ত করে। তার সামরিক প্রশিক্ষণ তাকে প্রতিটি মুহূর্তে এগিয়ে রাখে। এই যুদ্ধ তার জীবন বদলে দিবে। হয় তাকে মুক্তি দিবে, নয়তো মৃত্যুর মুখে ঠেলে দিবে। যুদ্ধ করতে করতে রাত 2টা বেজে গেছে। দীর্ঘ লড়াইয়ের পর কালামাস্তানের গ্যাং সম্পূর্ণভাবে বিধ্বস্ত। রাহুলের কৌশল, নীলার দেওয়া তথ্য এবং তার নিজস্ব সামরিক প্রশিক্ষণ সবকিছু তাকে এই যুদ্ধে জয়ী করেছে। কালামাস্তানের বেশিরভাগ কিছু লোক মারা গেছে, কিছু ধরা পড়েছে। কালামাস্তান একা দাঁড়িয়ে আছে, তার শরীর ক্ষতবিক্ষত, তার চোখে ভয় আর অবিশ্বাস। রাহুল আর কে তার সামনে এসে দাঁড়ায়, তার মুখে এক ঠান্ডা দৃঢ়তা। কালামাস্তান বলে, তুই তুই আমাকে হারিয়ে দিলি। আমি ভেবেছিলাম তুই দুর্বল হয়ে গেছিস। আমি কখনো দুর্বল ছিলাম না কালামাস্তান, আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। রাহুল কালামাস্তানকে নিরস্ত্র করে এবং তাকে পরাজিত করে। কালামাস্তান ধরা পড়ে। পুলিশের সাইরেন শোনা যায়। রাহুল তার দলকে নির্দেশ দেয় যেন কালামাস্তানকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কালামাস্তানের পতন হয়। তার মাফিয়া সাম্রাজ্য চিরতরে বিলীন হয়ে যায়। শহরের আন্ডারওয়ার্ল্ডে আর কে এখন একক অধিপতি। রাহুল তার অনুগতদের দিকে তাকিয়ে বলে, আমাদের কাজ শেষ, এই সাম্রাজ্য এখন আমাদের হাতের মুঠোয়, কিন্তু আমি ক্ষমতা ধরে রাখতে চাই না। তার অনুগতরা অবাক হয়ে তাকায়। অমিত বলে, বস, কি বলছেন আপনি? এই শহর এখন আপনার? আপনি এখন একক মাফিয়া কিং? আমি আর এই অন্ধকার জগতে থাকতে চাই না। আমি নীলাকে আর বাবা মাকে কথা দিয়েছি, আমি এই সব ছেড়ে দেব। আমি আমার সমস্ত অবৈধ কাজ বন্ধ করার নির্দেশ দিচ্ছি। রাহুল তার সমস্ত অবৈধ ব্যবসা, যেমন ড্রাগ পাচার, অস্ত্র পাচার, জুয়া, সবকিছু বন্ধ করার নির্দেশ দেয়। তার অনুগতরা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও রাহুলের দৃঢ়তা দেখে তারা মেনে নেয়। আমার এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়। আমি একজন নতুন মানুষ হতে চাই। আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই। আমি নীলার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই। এই ক্ষমতার নেশা আমাকে আর পাবে না। সে বুঝতে পারে সত্যিকারের শক্তি ক্ষমতা বা অর্থ নয়। সত্যিকারের শক্তি হলো নিজের ইচ্ছা শক্তি আর ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করার ক্ষমতা। পরের দিন সকাল 10টা। আর কে এর কর্পোরেট অফিস। যুদ্ধ শেষ। আর কে এখন সম্পূর্ণ নতুন এক পথে হাঁটছে। সে তার বিশ্বস্ত সহকারী অমিত এবং তার পুরনো কিছু বন্ধু ও অনুগতদের ডেকে একত্রিত করে। এরা সবাই তার অন্ধকার সাম্রাজ্য গুটিয়ে নিতে সাহায্য করবে।
আমি তোমাদের সবাইকে ডেকেছি কারণ আমি তোমাদের জানাতে চাই আমি আর এই মাফিয়ার জগতের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি আমার সমস্ত অবৈধ ব্যবসা বন্ধ করে দিচ্ছি। তার বন্ধুরা অবাক হয়ে তাকায়। তারা এতদিন ধরে আর্কের আজ্ঞাবাহী ছিল, তার সাম্রাজ্যের অংশীদার ছিল। কিন্তু বস, এত বড় সাম্রাজ্য, এটা কিভাবে সম্ভব? আর এই সব সম্পত্তি দিয়ে কি হবে? আমি আমার সমস্ত অবৈধ সম্পদ সমাজের উন্নয়নে ব্যয় করব। যারা গরিব, যারা অসহায়, তাদের জন্য স্কুল হাসপাতাল তৈরি করব। আমি আমার বাবা মার জন্য এই গ্রামে একটি দাতব্য হাসপাতাল তৈরি করব। আর আমি নিজেও বৈধ ব্যবসায় ফিরে আসব নীলার সাথে মিলে। তার বন্ধুরা একে অপরের দিকে তাকায়। প্রথমে তারা দ্বিধাগ্রস্ত হলেও রাহুলের চোখে তারা এক নতুন দৃঢ়তা দেখতে পায়। তারা বুঝতে পারে আরকে এখন একজন নতুন মানুষ। বস, আপনি যা বলবেন তাই হবে। আমরা আপনার সাথে আছি। আপনি আমাদের জীবন দিয়েছেন, এখন আপনি আমাদের পথ দেখাচ্ছেন। আমরা আপনার এই পরিবর্তনে আপনার পাশে থাকব, আপনাকে সব রকম সাহায্যও করব। রাহুল তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসে, তার চোখে এক গভীর কৃতজ্ঞতা। সে জানে এই পরিবর্তন একা আনা সম্ভব নয়, তার বন্ধুদের সাহায্য প্রয়োজন। ধন্যবাদ তোমাদের সবাইকে। এই পরিবর্তন সহজ হবে না, কিন্তু আমি নিশ্চিত আমরা একসাথে পারবো। আমি আমার পুরনো রাহুলকে ফিরে পেতে চাই। আমি তোমাদের সাহায্য নিয়ে এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পেতে চাই। রাহুল তাদের নির্দেশ দেয় কিভাবে ধীরে ধীরে তার অবৈধ সাম্রাজ্য গুটিয়ে নিতে হবে, কিভাবে বৈধ ব্যবসায় বিনিয়োগ করতে হবে। তার পুরনো বন্ধুরা তাকে সমর্থন করে এবং এই পরিবর্তন ঘটাতে সাহায্য করে। রাহুল এখন নতুন এক জীবনের পথে, তার সামনে কঠিন পথ, কিন্তু তার মনে ভালোবাসা আর আলোর হাতছানি। 1 বছর পর সকাল 10টা। 1 বছর কেটে গেছে। রাহুল তার জীবনে এক আমূল পরিবর্তন এনেছে। তার সে অন্ধকার আরকে পরিচয় এখন কেবলই অতীত। সে তার সমস্ত অবৈধ ব্যবসা পুরোপুরি গুটিয়ে নিয়েছে, যা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। সেই অবৈধ পথের অর্জিত বিশাল সম্পদ এখন বৈধ পথে বিনিয়োগ করা হয়েছে। রাহুল এখন শহরের একজন প্রতিষ্ঠিত ও সৎ ব্যবসায়ী এবং একজন মানবপ্রেমী। রাহুল তার নতুন আধুনিক আইটি ফার্মের অফিসে বসে আছে, তার মুখে এক নতুন তৃপ্তি আর শান্তি। বস, আমাদের নতুন আইটি ফার্মের কাজ দ্রুত এগিয়ে চলছে। বড় বড় ক্লায়েন্টরা আমাদের সাথে কাজ করতে আগ্রহী। আপনার দূরদর্শিতা সত্যিই অসাধারণ। শুধু ক্লায়েন্ট নয় অমিত, আমাদের কর্মী যারা, তাদের জীবনযাত্রার মান বাড়ানো আমাদের লক্ষ্য। তাদের সবার জন্য স্বাস্থ্যসেবা আরও ভালো বেতন নিশ্চিত করতে হবে। অমিত হাসে। সে রাহুলের এই পরিবর্তন দেখে মুগ্ধ। যে মানুষটা একসময় ঠান্ডা মাথায় ব্যবসা নিয়ন্ত্রণ করত, এখন সে সমাজের ভালোর জন্য কাজ করছে। আপনার স্বাদ রেস্টুরেন্ট তো খুব জনপ্রিয় হচ্ছে। মানুষজন আপনার খাবারের সুনাম করছে। শুধুই খাবার নয় অমিত, আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা সব জিনিস সংগ্রহ করতে এবং ছোট কৃষকদের সাহায্য করতে। তাদের পাশে দাঁড়ানো খুব জরুরি। রাহুল এখন শুধুমাত্র একজন ব্যবসায়ী নয়, সে একজন সমাজসেবক। তার দাতব্য সংস্থা আলোর পথ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। তার এই পরিবর্তন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে। তার অতীতের আরকে পরিচয় পুরোপুরি মুছে গেছে। রাহুল এখন সকলের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। দুপুর 1টা। রাহুল আর নীলা এখন একসাথে কাজ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে। তাদের দাতব্য সংস্থা আলোর পথের অফিসে বসে তারা শিশুদের জন্য নতুন প্রকল্পের পরিকল্পনা করছে। তাদের ভালোবাসার সম্পর্ক এখন আরো গভীর। রাহুল যখন কালাম আস্তানকে হারানোর পর অন্ধকার জগৎ ছেড়ে আসার সিদ্ধান্ত নেয়, তখন নীলা তাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছে। তাদের ভালোবাসা সত্যিই অতীতকে জয় করার এক উজ্জ্বল উদাহরণ। নীলা রাহুলের দিকে তাকিয়ে হাসে, তার চোখে এক গভীর তৃপ্তি। তাদের ভালোবাসার আলোয় যেন তাদের চারপাশে সবকিছু আলোকিত হয়ে উঠেছে। রাহুল, আমাদের আলোর পথ প্রকল্পটা খুব ভালো কাজ করেছে। গত সপ্তাহে আমরা 50 জন গরিব শিশুর স্কুলের বেতন পরিশোধ করেছি। আর ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য যে তহবিল সংগ্রহ হচ্ছে সেটাও দারুণ। সবই তোমার জন্য নীলা। তুমি না থাকলে আমি হয়তো অন্ধকারে ডুবে থাকতাম। তুমি আমাকে আলো দেখিয়েছো। আমি এখন বুঝতে পারছি সত্যিকারের সুখ কিসে। নীলা রাহুলের হাত ধরে। আমরা একসাথে সব কিছু করবো রাহুল। আমার স্বপ্ন ছিল তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করার, আর দেখো আজ আমরা কত সুখী। তাদের জীবন এখন ভালোবাসায় পরিপূর্ণ। 1 বছর আগে তারা গাঁটছড়া বেঁধেছে। তাদের বিয়েটা ছিল খুব সাদামাটা,
কিন্তু ভালোবাসায় পূর্ণ। এখন তারা শহরের এক সুন্দর বাড়িতে বসবাস করছে। তাদের চারপাশে শুধু সুখ আর শান্তি। আমাদের এই পথ চলাটা খুব সহজ ছিল না নীলা, কিন্তু তোমার ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। আর তোমার সাহস আমাকে বিশ্বাস দিয়েছে রাহুল। আমরা একে অপরের পরিপূরক। সন্ধ্যা 7টা। রাহুল ও নীলার নতুন বাড়ির ডাইনিং রুম। রাহুলের জীবনে নতুন করে আলোর আগমন ঘটেছে, আর তার সেই পুরনো সম্পর্কগুলো এখন নতুন মোড় নিয়েছে। মিস্টার করিম এবং রিফাত দুজনেই সুস্থ হয়ে মানসিক হাসপাতাল থেকে ফিরে এসেছেন। রাহুল তাদের নতুন করে জীবন শুরু করতে সাহায্য করেছে। ডাইনিং টেবিলে রাহুল, নীলা, মিস্টার করিম এবং রিফাত একসাথে রাতের খাবার খাচ্ছেন। একসময় যাদের মধ্যে শত্রুতা ছিল, আজ তারা পারিবারিক বন্ধনে আবদ্ধ। মিস্টার করিমের মুখে এখন সেই পুরনো অহংকার নেই, আছে শুধু অনুশোচনা আর কৃতজ্ঞতা। রাহুল, তুমি যে আমাদের ক্ষমা করেছো তা আমরা কোনোদিন ভুলবো না। তুমি আমাদের যে সুযোগ দিয়েছো তাতে আমরা সত্যি কৃতজ্ঞ। রিফাত মাথা নিচু করে বলে, আমি জানি আমার অপরাধ ক্ষমা করার যোগ্য নয় রাহুল। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে একটা সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নেব। রাহুল তাদের দিকে তাকিয়ে হাসে, তার চোখে কোনো বিদ্বেষ নেই। সে তাদের ক্ষমা করে দিয়েছে। অতীতকে ভুলে যাও, যা হওয়ার তা হয়ে গেছে। আমি তোমাদের জন্য একটা নতুন কাজের ব্যবস্থা করেছি। তোমাদের এখন শুধু নতুন করে শুরু করতে হবে। পাশ থেকে নীলা বলে, হ্যাঁ বাবা রিফাত, আমরা সবাই মিলে এখন এক পরিবার। আমরা অতীতের সব কষ্ট ভুলে গিয়ে নতুন করে বাঁচব। মিস্টার করিম এবং রিফাত অবাক হয়ে তাকান। তারা কোনোদিন ভাবেনি রাহুল তাদের ক্ষমা করে দিবে। তারা এখন রাহুলের নতুন প্রতিষ্ঠানে ছোট ছোট কাজ করে, নিজেদের জীবন নতুন করে গড়ে তুলছে। তাদের চোখে রাহুলের প্রতি কৃতজ্ঞ আর সম্মান একসময় তাদের সবকিছু ফিরিয়ে দিয়েছে। 5 বছর পর সকাল 8টা। রাহুল ও নীলার পরিবার এখন সম্পূর্ণ সুখী। তাদের 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। তারা বাড়ির বাগানে খেলছে। তাদের হাসি আর কলরবে ভরে আছে পুরো বাড়ি। রাহুল বাগানে বসে বই পড়তে পড়তে নীলার দিকে তাকিয়ে বলে, নীলা, আমাদের জীবনটা কতটা বদলে গেছে, তাই না? একটা সময় ছিল যখন আমি শুধু প্রতিশোধের আগুন নিয়ে বেঁচেছিলাম, আর আজ? নীলা রাহুলের পাশে এসে বসে। আর আজ আমাদের জীবন ভালোবাসায় ভরে গেছে রাহুল। তুমি একজন ভালো বাবা, একজন ভালো স্বামী, আর একজন ভালো মানুষ হয়ে উঠেছো। তাদের সন্তানরা তাদের কাছে ছুটে আসে। ছেলে রাহুলের কোলে ওঠে আর মেয়ে নীলার কোলে বসে। ছেলের নাম নিশাদ, মেয়ের নাম মেহরিন। বাবা, তুমি আমাদের গল্প শোনাও, তোমার সেই অ্যাডভেঞ্চারের গল্প। রাহুল হাসে। সে তার বাচ্চাদের জন্য একজন আদর্শ বাবা। তাদের গল্পটি এখন সমাজের জন্য এক অনুপ্রেরণা। তাদের জীবন প্রমাণ করে যে অপমান ও প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে এসেও ভালোবাসা, ক্ষমা এবং কঠোর পরিশ্রম দিয়ে এক সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।